সো যখনই প্লুরাইটিক চেস্ট পেইন হয়, what do you think? What is the diagnosis? Central chest pain, pleuritic but central. Differential কি হবে? Pleuritic chest pain. So pleuritic chest pain এর যদি আমি লোকেশন বলে না দেই, ডিফারেন্সিয়াল ইজ প্লুরাসি, তাই না? কিন্তু যদি আমি সাথে সেন্ট্রাল শব্দটা অ্যাড করি, তখন প্লুরাসির সাথে আর কি অ্যাড হবে? Central. Central. So central you have heart. Previous cause. So heart cause. So যেহেতু প্লুরাইটিক পেইন, তার মানে হলো যে রেসপিরেশনের সাথে পেইনটা একটু চেঞ্জ হয়, বা মুভমেন্ট করলে পেইনের সিভিয়ারিটি একটু চেঞ্জ হয়। So it can be pericarditis, তাই না? It might be pericarditis. Next, আমরা দেখি পেইন স্টার্টেড ওয়ার্স এট নাইট when he lies flat. এটা একটা হলমার্ক পেরিকার্ডাইটিসের। সেটা হলো পেরিকার্ডাইটিসের যদি পেইন হয়, সেটা পেশেন্ট যখন উঠে বসবে, স্পেশালি when patient leans forward, sits up and leans forward, তখন তার পেইনটা রিলিফ হয়। ফর সাম রিজন হার্টের পজিশনটা যখন একটু সামনের দিকে আসে, তখন পেরিকার্ডিয়ামে স্ট্রেচিং বা ইরিটেশন কম হয়, তখন পেইনটা কম হয়। বাট যখন পেশেন্ট শুয়ে পড়ে, তখন পেশেন্টের পেইন বেশি হয়। সো এই জিনিসটা আমরা হার্ট ফেলিওরের সাথে মিলাতে পারি। হার্ট ফেলিওরে যেটা হয়, স্পেশালি লেফট হার্ট ফেলিওর, শুয়ে পড়লে শ্বাসকষ্ট কি হয়? বাড়ে। সো দ্যাট ইজ নোন এজ Central chest pain. অর্থোপনিয়া। মানে যখন শুয়ে পড়লে চেস্ট শর্টনেস অফ ব্রেথ বাড়ে, শুয়ে পড়লে, দেন উই কল ইট অর্থোপনিয়া। এবং রাতের বেলা যখন অর্থোপনিয়া হয়ে পেশেন্ট ঘুম থেকে উঠে যায়, দেন উই কল ইট paroxysmal nocturnal dyspnea. So similar situation, but ওইখানে হলো হার্ট ফেলিওরে হলো পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ অন লাইং ফ্ল্যাট। আর পেরিকার্ডাইটিসে যেটা হয়, সেটা হলো চেস্ট পেইন increased after lying flat in a recumbent position, the chest pain increases. So এটা হলো একটা ইজি কেস, কমন কেস। এটা এফসিপিএস বা অন্যান্য পরীক্ষাতে তো আসেই কমন। এখন কোয়েশ্চেনটা হলো, which of the following ECG finding is most specific for the likely diagnosis? এখানে দুইটা কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন হলো ডায়াগনোসিসটা কি, দ্বিতীয় কোয়েশ্চেন হলো এই ডায়াগনোসিসের ইসিজি ফাইন্ডিংস কি। সো ডায়াগনোসিস আমি বলে দিলাম, দিস ইজ এ কেস অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস মোস্ট লাইকলি। এবং এখানে যদি ইসিজি করি, কোন জিনিসটা মোস্ট স্পেসিফিক হবে? তো এখানে আমরা রিভিউ করি। আমরা যদি নিচ থেকে আসি, এসটি এলিভেশন, পেরিকার্ডাইটিসে কি এসটি এলিভেশন হতে পারে? এই সব লাইট অফ করে দিছিস, একটা লাইট জ্বালায় রাখ। পেরিকার্ডাইটিসে কি এসটি এলিভেশন হতে পারে? সো এখানে আমরা একটু ইয়া করি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ এসটি এলিভেশন? লাইক যখনই আমরা ইসিজি তে এসটি এলিভেশন দেখবো, দেন থিংক অ্যাবাউট হোয়াট? পটাশিয়াম চিন্তা করব, মানে ওকে, পটাশিয়াম চিন্তা করতে পারি, বাট তারা আগে আমরা কি চিন্তা করব? স্পেশালি ধরো কোনো একটা স্পেসিফিক এরিয়াতে এসটি এলিভেশন হলো 2-3 AVF অথবা V1 V2 STEMI. So think about STEMI, ST elevated MI. Anytime you have ST elevation, think about STEMI. নেক্সট পটাশিয়াম বললাম, ভেরি গুড। পটাশিয়াম যখন বাড়বে, তখনও এসটি এলিভেশন হতে পারে। আরেকটা ডিফারেন্সিয়াল হলো পেরিকার্ডাইটিস। তাহলে এসটি এলিভেশন কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক পেরিকার্ডাইটিসের জন্য? যেহেতু অনেকগুলা কন্ডিশনে এসটি এলিভেশন বাড়ে, is ST elevation is a specific sign? It's a non-specific sign. এবং পেরিকার্ডাইটিসে তুমি যদি রিভিউ করো, যে পেরিকার্ডাইটিসে যে ST এলিভেশনটা হয়, ইউজুয়ালি দ্যাট ST elevation involves almost all leads, like AVR বাদ দিয়ে বাকি যত লিড আছে, অলমোস্ট সবগুলো লিডেই ST elevation হতে পারে। সো এটা অত স্পেসিফিক না। নেক্সট আমরা যাই ইউএফ। ইউএফ কোথায় হয়? UAV is found in hypokalemia. Very good. Hypokalemia. Fantastic. Short peer interval. এখানে একটা সিনড্রোম আছে, সেখানে শর্ট পিয়ার ইন্টারভাল হয়। এই সিনড্রোমের মধ্যে বাইপাস ট্র্যাক থাকে। WPW syndrome. WPW syndrome. Very good. WPW syndrome মানে হলো শর্ট পিয়ার ইন্টারভাল। টি ইনভার্সন অনেক কারণে হয়। কমন কারণ কি কি আছে? কমনেস্ট কজ অফ টি ইনভার্সন,
ওকে, ভেরি গুড, হাইপোক্যালেমিয়া। আর যদি কোনো একটা স্পেসিফিক সেগমেন্ট ইসিজির কোনো একটা সেগমেন্টে হয়, লাইক 2,3-AVF, V5, V6, Ischemia. ischemia. So think about those two first. But pericarditis usually T wave inversion হয় না. Next, PR depression. What do you think is the answer? Most specific ECG finding for pericarditis is Peer depression. PR depression. So exclusion করে আমরা বলতে পারি this is the most specific finding. PR depression টা অন্য কোথাও দেখা যায় না. That's why this is the most specific finding. So যখনই কোন একটা ক্লিনিক্যাল সিচুয়েশন আমরা যখন ইসিজি দেখি, যখনই দেখি যে পুরা সব লিডে ইসিজির এসটি এলিভেশন আছে, তখন আমরা খুঁজি যে কোনো একটা জায়গায় স্পেশালি লিড 2 তে পিআর ডিপ্রেশন আছে কিনা। যদি থাকে দেন উই কনসিডার দ্যাট দিস ইজ প্রবাবলি পেরিকার্ডাইটিস। ওকে, সো এটা একটা ভালো কোয়েশ্চেন। নাও লেটস just see the pericarditis. Disease of the myocardium and pericardium 542. 564. Okay, so this is the pericardium, pericarditis. So এখানে কজ গুলা দেয়া আছে, আমি কজের ভিতরে যাব না। এখানে দেখো ইসিজি ইন পেরিকার্ডাইটিস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইয়া হলো পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন। আমি যখন আগে ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পিয়ার সেগমেন্টটা একটু ডিপ্রেসড হবে, এটা বোঝাটা একটু কঠিন, এখানে ইসিজিটা অত সুন্দর না, বাট পিয়ার সেগমেন্ট ডিপ্রেশন ইজ দ্য মোস্ট স্পেসিফিক ফাইন্ডিং অফ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। সো পেরিকার্ডাইটিস থেকে যেটা লাগবে কজ, পরীক্ষাতে অনেক সময় কজ গুলো আসে, এগুলো খুবই সিম্পল এবং ইনভেস্টিগেশনস এর কথা এখানে লেখা আছে। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনস এ স্টিলেভেশন থাকবে, আমরা বললাম, বাট এই কথাটা PR depression is a very specific indicator of acute pericarditis. পরবর্তী সময়ে ইনভার্সন হতে পারে, but not important. PR depression. So let's go back. আমরা আরেকটা কোয়েশ্চেন পড়ি। এই কোয়েশ্চেনটা একটু বড়, but no problem. I will focus on the important points. তাহলে এখানে কোয়েশ্চেনটা হলো একটা পেশেন্ট, মিডল এজ পেশেন্ট, পালপিটেশনস হচ্ছে। যখনই পালপিটেশন হয় ইউজুয়ালি থিঙ্ক অ্যাবাউট ট্যাকিকার্ডিয়া অর অ্যারিথমিয়া, তাই না? পালপিটেশন মানে ট্যাকিকার্ডিয়া অর মেবি অ্যারিথমিয়া। পেশেন্টের হিস্ট্রি আছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ রিকারেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা না পড়িতে বেশি বড়, এটা আমি হাইলাইট করে নেব। তো লেটস মুভ ফরওয়ার্ড, এটা না পড়ে নি, not that. Let's go to, yeah, এটা আমি দাগিয়েছি, সো এটা পড়ার কথা। Easy question. Which of the following factors strongly associated with the risk of sudden death in the first 6 months after MI? মানে একটা পেশেন্টের MI হলো, MI হওয়ার পরে কোন জিনিসটা থাকলে পেশেন্টের মারা যাওয়ার রিস্ক সবচেয়ে বেশি? MI হওয়ার পরে কোন জিনিসটা দেখলে বুঝবো তার প্রগনোসিস খুবই খারাপ? সো এখানে কি কি অপশন আছে আমরা দেখি। একটা হলো ভেন্ট্রিকুলার একটোপিস। একটোপি মানে হলো, এটার একটা নাম হলো পিভিসি, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। সো পিভিসি অনেক সময় এমনিতেই হতে পারে। পিভিসি ইজ নট এ ডেঞ্জারাস থিং, এই জন্য এটা বাদ। সিগারেট স্মোকিং, ইয়েস মেবি সিগারেট স্মোকিং মে ইনক্রিজ দ্য রিস্ক অফ সাডেন ডেথ, বাট এখানে কোয়েশ্চেনটা হলো মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড, মানে কোনটাতে সাডেন ডেথ হওয়ার চান্স সবচেয়ে বেশি? প্রবাবলি নট সিগারেট স্মোকিং। নেক্সট হলো 3 ভেসেল করোনারি ডিজিজ অ্যাঞ্জিওগ্রাফি, এটা কি আনসার হতে পারে? যদি 3 ভেসেল ইনভলভমেন্ট থাকে তাহলে তার মারার চান্স কম, মারা যাওয়ার চান্স কম না বেশি? বেশি হবে। বেশি হবে, গুড। সো দিস মে বি এ গুড অপশন, সো থিঙ্ক অ্যাবাউট দিস। নেক্সট অপশন হলো লো LV ejection fraction, low left ventricular ejection fraction। তার মানে কি, হার্টটা কি ভালো আছে নাকি দুর্বল হয়ে গেছে? উইক। উইক। সো দিস মাইট বি আনসার অপশন, কারণ আমি বলছে যে 6 মান্থস এর মধ্যে মারা যাওয়ার চান্স বেশি কখন থাকবে?
যার হার্ট দুর্বল হয়ে গেছে নাকি যার 3টা ভেসেল ইনভলভমেন্ট আছে? ওকে, এই 2টা পটেনশিয়াল আনসার। আর 5 নম্বরে হলো হাই এলডিএল কোলেস্টেরল। তো তোমাদের কাছে কি মনে হয় কোন জিনিসটা এখানে সবচেয়ে খারাপ মনে হচ্ছে এই 3টার মধ্যে? এই 3টাই খারাপ, এটাও খারাপ। Which one is like worst? 3 vessel disease. ওকে, সো এটা একটা অপশন। এনি মোর অপশনস? বাকি কেউ কিছু বলতে চাও? লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন গুলো ওটাও হতে পারে। এটাও হতে পারে। গুড, দ্যাটস অলসো অ্যানাদার অপশন। So, which one it is? Make your mind. ওকে, আমি একটা ক্লু দিচ্ছি। ধরো 3 ভেসেল ডিজিজ, তো কারো ধরো 30% 40% ডিজিজ থাকলেও তো আমরা 3 ভেসেল বলি। একটা পেশেন্টের 3 ভেসেল ডিজিজ থাকার পরও কিন্তু অনেক সময় ইজেকশন ফ্র্যাকশন মেবি লাইক 55% হতে পারে। যাদের 3 ভেসেল ডিজিজ থাকে তাদের হয়তো একটা অ্যাঞ্জাইনা থাকে, বাট ইজেকশন ফ্র্যাকশন মেবি 55%। আর এখানে যে পেশেন্ট আছে ধরো তার ইজেকশন ফ্র্যাকশন হলো ধরো 30%। নাও হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ওয়ার্স? কোন পেশেন্টের অবস্থা খারাপ বেশি? 30% ejection fraction. What is the answer? That's the answer. দেখো, low LV ejection fraction, মানে যখনই এমআই হয়ে হার্ট ফেলিওর হয়ে যাবে তার মানে তার মাসল লস হয়েছে, দেয়ার ইজ হার্ট মাসল ডেথ, এবং এত বেশি ডেথ হয়েছে যে তার ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে। তার মানে তার অবস্থা খুবই বেগতিক, তার মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। So the most important factor predicting outcomes post MI is the presence of new systolic heart failure. তো এখন আমরা যেটা দেখব সেটা হলো একটা পেশেন্টের যখন এমআই হয়, এমআই তে অনেকগুলো কমপ্লিকেশনস ডেভেলপ করে। এটা পরীক্ষার একটা কমন কোয়েশ্চেন। তো এমআই এর কমন কমপ্লিকেশনস কি হয় আমাকে বলো তো? What are the common complications of MI? Arrhythmia. Very good, arrhythmia. Then আর কি কি কমপ্লিকেশন হতে পারে during acute MI or after acute MI? Regurgitation. Mitral regurgitation, yes. Sudden death হতে পারে। Sudden মরে death যেতে due to পারে। arrhythmia, sudden death হতে পারে। Ventricular septal defect হতে পারে। Septal defect. Ventricular septal defect হতে পারে। Okay, so those Heart are common. failure. Heart failure, yes. Acutely patient within first 24 hours say patient heart failure develop করতে পারে। So those are the common complications. কিছু আছে যে পেশেন্ট সাথে সাথে মারা যাবে, কিছু আছে পেশেন্ট পরে মারা যাবে। স্পেশালি হার্ট ফেলিওর যখন হয় তখন পেশেন্টের পরবর্তী সময়ে দ্রুত মারা যাওয়ার রিস্কটা অনেক বাড়ে। তো এখানে একটা সিকোয়েন্স আছে যে কমপ্লিকেশনস অফ এমআই। সো নাম্বার 1 কমপ্লিকেশন, এখানে অ্যারিথমিয়ার কথা বলছে। অ্যারিথমিয়া ইটস এ প্রেজেন্টেশন, ইটস অলসো এ কমপ্লিকেশন। নেক্সট কমপ্লিকেশন হলো অ্যাকিউট হার্ট ফেলিওর। সো এটা একটা কমপ্লিকেশন, অ্যাকিউট হার্ট ফেলিওর হয় এক্সটেন্সিভ মায়োকার্ডিয়াল ড্যামেজ হলে। এবং এই যে দেখো এখানে লেখা আছে ইটস অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার প্রগনোসিস, তার মানে উইদিন 6 মান্থস তার মারা যাওয়ার চান্স বেশি হবে, পুয়ার প্রগনোসিস। এছাড়া পেরিকার্ডিটিস হতে পারে, এটা তো আমরা জানি। তুমি বললা যে মাইট্রাল রিগার্জিটেশন হয় ডিউ টু প্যাপিলারি মাসল রাপচার এন্ড ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হতে পারে। সো দোজ আর দ্য কমন কমপ্লিকেশনস। আমরা এখানে আর বেশি ঢুকবো না। আমি একটু র্যাপিড যাচ্ছি, বাট এছাড়া উপায় নাই, কারণ আমি চাচ্ছি যে কিছু ইম্পর্টেন্ট জিনিস। ভাইয়া রিপারফিউশন ইনজুরি হয় না? বলো। পোস্ট এমআই তে রিপারফিউশন ইনজুরি হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্পেশালি তুমি যদি রিপারফিউশন করো, লাইক ইফ ইউ কিপ স্ট্রেপ্টোকাইনেস অর পিসিআই করো, দেন রিপারফিউশন ইনজুরি হতে পারে, বাট সেটা আসলে খুব বেশি ডেঞ্জারাস কিছু না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। রিপারফিউশন যখন করি আমরা তখন রিপারফিউশন অ্যারিথমিয়া হতে পারে, AIVR বলে, বাট নট দ্যাট ব্যাড। ইটস নট, এটাকে কমপ্লিকেশন বলার দরকার নেই। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চনটা দেখি। একটা ইয়াং বয় আসছে আমাদের কাছে, তার লং কিউটি ইন্টারভাল আছে এবং তার ডিফনেস আছে। এটা একটা মুখস্থ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, বাট এই কোয়েশ্চনটা FCPS এ আসতে পারে।
ইভেন এমআরসিপি তে তো আসে, এটা কমন কোয়েশ্চেন। এখন তার ডায়াগনোসিস কি হবে? লং কিউটি সিনড্রোম। দুইটা সিনড্রোম আছে যেটা ক্লাসিক্যালি লং কিউটি সিনড্রোম করে, একটা হলো জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন সিনড্রোম, আর একটা হলো রোমানো ওয়ার্ড সিনড্রোম। ঠিক আছে। তো এখানে কোনটা হবে? ওয়ার্ড সিনড্রোম, রোমানো ওয়ার্ড। ওকে, গিভিং ইউ অ্যানাদার অপশন। তাহলে জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন সিনড্রোম, তাই না? এটাই আনসার। দেখো এখানে অ্যাকর্ডিং টু দিস বুক, জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন সিনড্রোম। দুইটা মনে রাখতে হবে, দুইটাতেই লং কিউটি হয়, বাট জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন লম্বা নাম যেহেতু, এবং মনে রাখবা লম্বা নাম যেহেতু, এখানে এক্সট্রা সিমটম হবে। লং কিউটির পাশাপাশি পেশেন্টের কানেও অসুবিধা হবে, ডিফনেস হবে। সো এটা মুখস্থ। ইনহেরিটেড লং কিউটি সিনড্রোম উইথ সেন্সোরিয়াল ডিফনেস, থিঙ্ক অ্যাবাউট দিস জার্ভেল অ্যান্ড ল্যাঞ্জ নিয়েলসন সিনড্রোম। তো এই জিনিসটা অবশ্য ডেভিডসনে যে খুব বেশি ভালো দেওয়া আছে তা না। Let's find it out. So লং কিউটির অন্য কজগুলো দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে লং কিউটি সিনড্রোম। সো পেজ নাম্বার 476, let's go to 476, that means 498. এই যে এখানে অ্যাকচুয়ালি আমি যখন ডেভিডসন ক্লাস নিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি এই কনজেনিটাল সিনড্রোমের মধ্যে কিন্তু ডেভিডসনের লেখা নাই, এই দুইটা সিনড্রোমের কথা লেখা নাই, আমি আলাদা করে লিখেছিলাম। একটা হলো রোমান ওয়ার্ড সিনড্রোম, আর একটা হলো জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন সিনড্রোম। সো those are the things that I wrote. So আমরা বললাম যে জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসনে কি হবে? লং কিউটি প্লাস ডিফনেস। আর রোমান ওয়ার্ড অনলি লং কিউটি। ঠিক আছে। সো এখানে পরীক্ষাতে লং কিউটি সম্পর্কে আরো দু একটা কোয়েশ্চেন আসে। একটা কোয়েশ্চেন হলো যে কজ অফ লং কিউটির মধ্যে স্পেশালি ইলেকট্রোলাইটস কোনগুলোতে লং কিউটি হয়। তো টিপিক্যাল ইলেকট্রোলাইটস হলো হাইপোকে, হাইপোম্যাগ এন্ড হাইপোক্যালসেমিয়া। তো মজার ব্যাপার হলো যদি কখনো লং কিউটি হয়, তার নাম্বার 1 ট্রিটমেন্ট কি? এই তিনটার মধ্যে কোন ইলেকট্রোলাইটটা দিবা সবার আগে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। স্পেশালি যখন লং কিউটি হয়ে যখন টর্সেটস হয়, লং কিউটির কমপ্লিকেশন হলো টর্সেটস, you give magnesium first, কাজ হচ্ছে না, দেন গিভ পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। ঠিক আছে। সো যখনই একটা পেশেন্টের আমরা লং কিউটি দেখি অথবা টর্সেটিস ডি পয়েন্টেস দেখি, আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হলো ম্যাগনেসিয়াম বা নেলাপসিন, এন্ড দেন উই ক্যান অলসো গিভ পটাশিয়াম এন্ড ক্যালসিয়াম। তো এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হলো কি কি ড্রাগস, আমি লিখে রেখেছি, এটা এফসিপিএস কোয়েশ্চেন, কি কি ড্রাগস লং কিউটি করে? সো কিছু অ্যান্টিরিদমিক আছে, সো ক্লাস 1 এবং ক্লাস 3 অ্যান্টিরিদমিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিবায়োটিক। আরেকটা আছে এটা লেখা নাই, সেটা হলো অ্যান্টিমেটিকের মধ্যে অনডানসেট্রন also causes long QT. So those, এটার একটা অ্যাব্রিভিয়েশন আছে তো, ABCDE মনে হয়। হ্যাঁ আমি এটা যখন পড়াই ABCDE। সো এতে হলো অ্যান্টিরিদমিক। সো তুমি যদি বললা, why not write it down, ABCDE। এতে হলো অ্যান্টি অ্যারিথমিক, জাস্ট নাম লিখি। বি তে হলো অ্যান্টিবায়োটিক, সি তে হলো অ্যান্টি সাইকোটিক, ডি তে হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট, এন্ড ইতে হলো অ্যান্টি ইমেটিক। সো পেয়ে গেলা। অ্যান্টি অ্যারিথমিক হলো ডিজোপ্যারামাইডসোটালল, অ্যান্টিবায়োটিক হলো এরিথ্রোমাইসিন এন্ড ম্যাক্রোলাইডস, অ্যান্টিসাইকোটিক হলো ক্লোরপ্রোমাজিন, অ্যান্টিডিপ্রেসেন্ট হলো অ্যামিট্রিপটাইলিন, এন্ড অ্যান্টিএমেটিক হলো অনডানসেট্রন। তো এটা মনে রাখাটা খুবই হেল্পফুল, কারণ পরীক্ষাতে চলে আসতে পারে। আসলে কিন্তু এটা কনফিউশন হয়, ড্রাগস এত বেশি আছে ফার্মাকোলজিতে যে কিছু নেমোনিক মনে রাখতে হয় সবসময়। আর কনজেনিটাল সিনড্রোম আমরা বললাম যে রোমানো ওয়ার্ড এন্ড জার্ভেল ল্যাঞ্জ নিয়েলসন syndrome, all of them cause long QT
এবং যখনই লং কিউটি হয় সেখান থেকে হয় টর্সেরিস ডি পয়েন্টেস, which is a polymorphic ventricular tachycardia. Okay, let's go back to cardio question. Okay, আমি একটু র্যাপিডলি শুরু করলাম, I will slow down a bit, no problem. So এখানে কজগুলোতে আছে। এটা একটা গুড কোয়েশ্চেন। একটা পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলো, এখন কোনটা দেখে বুঝবো যে প্রগনোসিস ভালো? সেখানে 5টা অপশন আছে, কোনটা সবচেয়ে ভালো? কমপ্লিমেন্ট লেভেল। ওকে, সো লো কমপ্লিমেন্ট লেভেল। লো কমপ্লিমেন্ট লেভেল মানে হলো যে পেশেন্টের ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়েছে, immune complex activated the classical pathway and then there is loss of complement, তার মানে immune complex disease আছে। infective endocarditis is the immune complex disease which may cause glomerulonephritis, which may cause vasculitis. So is it good or bad? ব্যাড। Bad. Okay, আমি একটা একটা করে যাই। Staph. Staph aureus, is it a good bacteria or a very bad bacteria? যখনই স্ট্যাফ অরিয়াস এন্ডোকার্ডাইটিস হয় তখন এটাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলে নাকি এই সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বলে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। হ্যাঁ, ডিরেক্টলি অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলে। আর সাবঅ্যাকিউট কোনটা দেওয়া হয় এখানে? কোনটা আছে? ভেরি ডেন্স। সাবঅ্যাকিউট কেন বলা হয়? বিকজ দিস ইজ স্লো। অ্যাকিউট না, অ্যাকিউট না, সো দিস ইজ সাবঅ্যাকিউট, ইটস স্লো ইনফেকশন। তার মানে এখানে ব্যাকটেরিয়াটা কি ভিরুলেন্ট অর নন ভিরুলেন্ট? লেস নন ভিরুলেন্ট। নন ভিরুলেন্ট বলে একটু একটু খারাপ শোনায়, আমি বলি লেস ভিরুলেন্ট বলি, তাহলে লেস ভিরুলেন্ট। আর কালচার নেগেটিভ এন্ডোকার্ডাইটিস তার মানে কি? ইউ ডোন্ট নো হোয়াটস কজিং দ্য ইনফেকশন, সো হাউ ক্যান ইউ প্রেডিক্ট? এটা হতে পারে কক্সিয়েলা বার্নেটটি, হতে পারে হ্যাচেক গ্রুপ। হ্যাঁ, সো কোনটা দেয়া হচ্ছে তুমি জানো না, এবং ওগুলো যে খুব ভালো তা না। তো এখন বলো যে একটা বাকি আছে প্রস্থেটিক ভালভ। প্রস্থেটিক ভালভ এন্ডোকার্ডাইটিস হয়, ইজ ইট গুড অর ইজ ইট ভেরি ব্যাড? ব্যাড। তো এখানে কোয়েশ্চেনটা আমরা যদি আবার রিভিউ করি, কোনটাতে প্রগনোসিস ভালো হবে এখন বলো তো? স্ট্যাফ অরিয়াস। Staph aureus, it's a virulent organism. It causes ভিরিডেন্স। acute virulent streptococcus. infective endocarditis. The answer, your answer is তাহলে very dense, right? Very dense. So if you have very dense, then you can dance. No problem if you have infective endocarditis, IV antibiotic near, then you can dance with very dense. So that is the answer. Streptococcus viridans is not bad. It's good. It's a good prognosis. তো তোমার এফসিপিএস এ আগে অনেকবার এই কোয়েশ্চেন গুলো আসছে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে কোন অর্গানিজম দেয়া হয়, কি হিস্ট্রি থাকলে কোন অর্গানিজম চিন্তা করবা। ফর এক্সাম্পল, একটা পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাথে পেশেন্টের কোলন ক্যান্সার রিস্ক আছে বা কোলন ক্যান্সার আছে অলরেডি, কি চিন্তা করবা? colon cancer plus infective endocarditis. What's the diagnosis or what's the organism? হ্যাচেক গ্রুপ। Not Hatchek group. কোলা মানে এন্টেরোব্যাক্টেরাস ওগুলা। ওকে, কাছাকাছি চলে গেছো। তো এন্টেরোব্যাক্টার যেটা, এন্টেরোব্যাক্টার হলো যদি কারো ইউরেথ্রাল কোনো প্রসিডিউর করা হয়, লাইক ইউরেথ্রোস্কোপি বা সিস্টোস্কোপি, তারপরে এন্টেরোকক্কাস ইনফেকশন হয়। বাট যখন কারো ক্যান্সার থাকে, স্পেশালি কলন ক্যান্সার থাকে, তখন যে অর্গানিজম দেওয়া হয়, ইউজুয়ালি দ্যাট অর্গানিজম ইজ, what is the name of the organism?
গ্যালোলাইটিকাস, স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। এটা কিন্তু এফসিপিএস এর কোয়েশ্চেন। আমি যখন 2015 জানুয়ারিতে এই পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল যে কলন ক্যান্সার মানে গ্যালোলাইটিকাস। গ্যালোলাইটিকাস হলো অ্যাকচুয়ালি ইটস এ সাবটাইপ অফ স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এই যে এখানে লেখা আছে, এই জিনিসটা অনেক সময় স্যারেরা কনফিউজ করে। যদি বলে বোভিস তাহলেও ট্রু, যদি বলে গ্যালোলাইটিকাস তাহলেও ট্রু, বিকজ গ্যালোলাইটিকাস ইজ এ সাবটাইপ অফ বোভিস। ঠিক আছে, ওকে। আর এই যে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো প্রসিডিউর করা হয়, যেমন সিস্টোস্কোপি করা হয়, তখন যদি এন্ডোকার্ডিটিস হয়, থিঙ্ক এন্টেরোকক্কাই। এই জিনিসটা এমআরসিপি, ইউএসএমএল সব পরীক্ষাতে আসে। আমি জাস্ট বলে দিলাম, এটা ভেরি ভেরি হাই ইয়েল্ড। আর এটা তোমরা জানোই যে স্ট্রেপ্টোকক্কাস কোন জায়গা থেকে আসে, স্পেশালি ভিরিড্যান্স কামস ফ্রম ডেন্টাল প্রসিডিউরস অন ডেন্টাল ক্যারিস। ওকে, সো ইট ইজ গুড। আর ব্যাড কোনটা? স্ট্যাফিলোকক্কাস, ভেরি ব্যাড। এই যে পোর প্রগনোস্টিক ফ্যাক্টর দেখো, Staph aureus infection, prosthetic valve, culture negative, low complement levels, those are poor prognostic factor. এখানে আরো কিছু poor prognosis এর কথা লেখা আছে, আমরা যতটুকু মনে পড়ে। এখানে দেখো কার্ডিয়াক সার্জারি, যেসব কন্ডিশনে সার্জারি লাগবে সেগুলা কি ভালো নাকি পুয়ার প্রগনোসিস? পুয়ার প্রগনোসিস। তার মানে এখানে একটা আছে অ্যাবসেস ফর্মেশন। কোন ব্যাকটেরিয়া টিপিক্যালি অ্যাবসেস ফর্মেশন করবে? Staph aureus. Staph aureus can cause formation of abscess in the aortic root. Aortic root এ abscess করতে পারে। যাই হোক, আমরা আর বেশি ডিটেলসে না যাই, তাহলে আমাদের অন্যগুলা রিভিশন হবে না। এটা লাগবে না। ওকে, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। একটা বয়স্ক মানুষ আসতো তোমার কাছে, তার একটা প্রলং হিস্ট্রি, মোর দেন এ মান্থ হিস্ট্রি অফ ফিভার, নাইট সোয়েট এন্ড লিথার্জি। ফিভার, নাইট সোয়েট মানে কি কি চিন্তা করবা সবার আগে? টিবি। ফিভার, নাইট সোয়েট মানে টিবি, ফার্স্ট থিং। নেক্সট তুমি দেখলা জেনুয়েলেশন আছে অন হিজ হ্যান্ড। তো এটাও ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ইম্পর্টেন্ট একটা লার্নিং, যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের ক্লিনিক্যাল ফিচার এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। সো আমরা জানি যে জেনুয়েলেশন হতে পারে, অস্তানোর হতে পারে, হাতের মধ্যে স্প্লিন্টার হেমোরেজ থাকতে পারে, ইভেন ক্লাবিংও থাকতে পারে। এসবগুলা হ্যান্ড ফিচার বেশি হয় সাবএকিউট এন্ডোকার্ডিটিস। অ্যাকিউটে এটা ডেভেলপ করতে সময় লাগে, বাট যখন সাবএকিউট এন্ডোকার্ডিটিস হয় তখন কিন্তু এই সিমটমস, হ্যান্ড সিমটমস গুলা বা হ্যান্ড সাইন্স গুলা বেশি পাওয়া যায়। জেনুয়েলেশন এখানে নাই, ভিতরে লেখা আছে। সো whenever you see genuelation, think about endocarditis, right? তারপরে তুমি পাচ্ছ কলাপসিং পালস এন্ড আর্লি ডায়াস্টলিক মারমার। তার মানে তার কোন ভালভে এন্ডোকার্ডিটিস হয়েছে বলো তো? Which valve is involved? পালস অ্যাবনরমালিটি কোন ভালভে হবে? মাইট্রাল ভালভে নাকি এঅর্টিক ভালভে সমস্যা হলে কোনটাতে বেশি হবে? অ্যাওর্টিকে। এঅর্টিক। এঅর্টার সাথে পালসের রিলেশনশিপটা একদম ডাইরেক্ট। সো এখানে পালসটা কলাপস করতেছে এবং আর্লি ডায়াস্টোলিক মারমার পাচ্ছ। সো কি ধরনের প্রবলেম হচ্ছে? স্টেনোসিস অর রিগার্জিটেশন? স্টেনোসিস। স্টেনোসিস, রিগার্জিটেশন। দিস ইজ অ্যাওর্টিক রিগার্জিটেশন। একই সাথে আমাদের অনেকগুলো জিনিস পড়া হয়ে গেল। যদি অ্যাওর্টিক স্টেনোসিস হতো তাহলে সাউন্ডটা কি হতো? দেয়ার বি ESM, ejection systolic murmur. But if you have EDM, EDM মানে হলো aortic regurgitation, early diastolic murmur, সাথে collapsing pulse পাচ্ছ। এই collapsing pulse এর একটা সুন্দর নাম আছে, this is also known as water hammer pulse। এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি পালস প্রেসার দেখি, পালস প্রেসার কেমন হবে? ওয়াইড হবে।
ওয়াইড হ্যাঁ। হবে, ভেরি গুড, ইয়েস ওয়াইড হবে। সিস্টোলিক হাই থাকবে আর ডায়াস্টোলিকটা খুবই লো Diastolic low থাকবে, এই থাকবে। জন্যই পালসটা কলাপস করে। পালস কলাপস করা মানে হলো ডায়াস্টোলিক প্রেশার খুবই লো, এই জন্য পালসটা কলাপস করতেছে। সো দেয়ার উইল বি হাই পালস প্রেশার, ওয়াইড পালস প্রেশার। আর যখন অ্যাওর্টিক স্টেনোসিস হবে সেখানে পালস প্রেশার কেমন হবে? লো হবে। পালস প্রেশার ইজ ন্যারো, অর তুমি লো বলতে পারো, বাট ন্যারো শব্দটা বেশি ইউজ করা হয়, ন্যারো পালস প্রেশার। ওকে, তো আমরা এখানে আইডিয়া Coarctation of aorta তেও collapsing pulse পাবো না? কোথায়? Coarctation of aorta। না না, কোয়ার্টেশনে কলাপসিং পালস পাবা না। কোয়ার্টেশনে যেটা মেইনলি পাওয়া যায় সেটা হলো রেডিও ফিমোরাল Delay। ডিলে, আর হলো তো ফিমোরাল এখানে ব্রুই পেতে পারো, ফিমোরাল ব্রুই পেতে পারো, ঠিক আছে? এটাই কোয়ার্টেশনে, এটাই পাওয়া যায়। আর লেগের যে পালস গুলো আছে, লেগের পালস গুলো ইউজুয়ালি উইক হবে, হাতের পালস গুলো স্ট্রং হবে, ব্লাড প্রেশার বেশি থাকবে, কিন্তু রেডিও ফিমোরাল দিলে থাকবে লেগ পালস উইক, এবং পা গুলো একটু চিকন থাকবে যেহেতু পায়ের ব্লাড সাপ্লাই একটু কম হয়। যাই হোক, এগুলো হলো কোয়ার্টেশনের ফিচার। আমরা এই পেশেন্টের কিনে ব্যাক করি। পেশেন্টের ইনফেকশন আছে কোথায়? অ্যাওর্টিক ভালভে। কি হয়েছে? ইনফেকশন হয়ে ভালভ নরম হয়ে গেছে, লুজ হয়ে যাচ্ছে, এই জন্য পেশেন্টের রিগার্জিটেশন হচ্ছে। যাই হোক, আমরা পেশেন্টের আরো কিছু ইনভেস্টিগেশন করলাম, ব্লাড কালচার নিলাম, এবং আমরা ধরে নিচ্ছি যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আছে, যেহেতু পেশেন্টের একই সাথে ফিভার আছে এবং এই জেনুয়েলেশন সবগুলো ফিচার যাচ্ছে যে ইনফেকশন আছে ভালভে। ভালভটা আইডেন্টিফাই করলাম, দ্যাট ইজ অ্যাওর্টিক ভালভ। আমরা ইকো করে দেখলাম যে লার্জ ভেজিটেশন অন দ্য অ্যাওর্টিক ভালভ উইথ রিগার্জিটেশন, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ডায়াগনোসিস দ্যাট উই আর থিঙ্কিং। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, ট্রান্স থোরাসিক ইকো করা হয়েছে। যদি আমরা সাসপেক্ট করতাম যেটা মাইট্রাল ভালভ এন্ডোকার্ডাইটিস, তখন কি করা লাগতো? ট্রান্সথোরাসিক অর ট্রান্সইসোফেজিয়াল? Transesophageal। Transesophageal, because the mitral valve, is it anterior or posterior? Posterior. It is the posterior part of the heart. What is the most posterior chamber of the heart? Left atrium. Left atrium forms the base of the heart. According to anatomy books, left atrium is the most posterior structure, and the mitral valve is the most posterior valve. এই জন্য mitral valve দেখার জন্য আমাদেরকে ট্রান্সএসোফেজিয়াল ইকো করতে হবে। ওকে, গুড। পেশেন্টের এখন আরেকটা হিস্ট্রি দেওয়া হলো। পেশেন্টের হিস্ট্রি অফ ক্যান্সার, কি ক্যান্সার? কোলোরেক্টাল ক্যান্সার আছে। এখন বলো, নাও দ্য কোশ্চেন ইজ ইজি, কোন অর্গানিজম দিয়ে হয়েছে? কোলোরেক্টাল ক্যান্সার প্লাস ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, Galolyticus। গ্যালোলাইটিকাস। যদি গ্যালোলাইটিকাসের জায়গায় আরেকটা অর্গানিজম বলতো তাহলেও ট্রু হতো। হ্যাঁ, bovis। স্ট্রেপ্টোকক্কাস বোভিস, বিকজ বোভিসের একটা সাবটাইপ হলো গ্যালোলাইটিকাস। বাকিগুলো আমরা চেক করি। ভিরিডেন্সের ক্ষেত্রে কি হিস্ট্রি থাকবে? ভিরিডেন্সের ক্ষেত্রে তো একটা ডেন্টাল টুথ এক্সট্রাকশনের টুথ একটা হিস্ট্রি এক্সট্রাকশন অর স্কেলিং অর রুট ক্যানাল, হোয়াটএভার ডেন্টাল প্রসিডিউর একটা হিস্ট্রি থাকবে। ইপিডার্মিসের ক্ষেত্রে ইউজুয়ালি যাদের প্রস্থেটিক ভালভ থাকে, prosthetic valve epidermis infection হয়। Coxiella barnetti, the patient will have exposure to animals, like he's a farmer, old MacDonald, he is an old MacDonald, তাহলে তার old MacDonald, he will have Coxiella barnetti, because Coxiella barnetti হলো sheep or cow এদের যে প্লাসেন্টা আছে সেখান থেকে স্প্রেড হয়। Brucella uncommon cause, maybe milk, like unpasteurized milk খাওয়ার এক্সপিরিয়েন্স থাকলে হতে পারে। Pasteurized milk may be the source of Brucella, but that is not a common organism. তো এখানে আমরা যদি আবার ব্যাক করি, এখানে এই জিনিসগুলো আছে। সো এটা তো আমরা পড়লাম, এখানে অর্গানিজম বাকিগুলোর কথা লেখা আছে। গ্যালোলাইটিকাস আমরা পড়লাম, কোলন ক্যান্সার, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্সের যে সাবটাইপ গুলো আছে, মাইটিস, মিউট্যান্স, স্যাঙ্গুইনিস, এগুলো সবই ভিরিডেন্সের সাবটাইপ, ভিরিডেন্সের মতোই। এগুলাতে হবে ডেন্টাল প্রসিডিউরের পরে। তারপরে পোস্ট অপারেটিভ এন্ডোকার্ডিটিস আফটার কার্ডিয়াক সার্জারি, এপিডার্মিডিস, স্পেশালি প্রস্থেটিক ভালভ থাকলে এপিডার্মিডিস হয়, এটা জানি আমরা। Coxiella barnetti, old MacDonald, farm animals, good. তারপরে
ব্রুসেলা কন্ট্যাক্ট উইথ গোটস অর ক্যাটেল, মানে হলো স্পেশালি যখন দুধ খাবে, গোটস বা ক্যাটেলের যে আনপাস্টারাইজড মিল্ক খাবে তাদের ক্ষেত্রে এটা বেশি হবে। দ্যাটস অল। আমরা এখন আবার ব্যাক করি। এই কেসটা আমি একটু সামারাইজ করবো, কেসটা বড় বাট আমি জাস্ট মেইন পয়েন্ট গুলা বলবো। একটা পেশেন্টের সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেইন নিয়ে আসছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট মাইট বি দ্য ডিফারেন্সিয়াল? এমআই। এমআই, তার মানে ইউ আর সেইং এসিএস। এসিএস হতে পারে, মানে ইট ক্যান বি এমআই, ইট ক্যান বি আনস্টেবল অ্যাঞ্জাইনা, তাই না? এমআই এর মধ্যে দুইটা সাবটাইপ আছে, কি কি হতে পারে? ইট ক্যান বি স্টেমি অর ইট ক্যান বি নন স্টেমি। নন। সো এই তিনটার মধ্যে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, আমার একটা টুল হলো, নাম্বার 1 টুল হলো ইসিজি। ইসিজি সম্পূর্ণ নরমাল থাকতে পারে কোথায়? নন আনস্টেবল এসটি। না, নন এসটি এবং আনস্টেবল দুইটাতেই, সরি, নন এসটি এবং আনস্টেবলে ইসিজি নরমাল থাকবে, নরমাল। আর এসটিএমআই তো এসটিএমআই থাকবে। যদি এনজাইমস করি, যদি ট্রপাই করি, ট্রপাই কোথায় এলিভেটেড থাকবে? এসটি তে। স্টেমাই প্লাস নন, আনস্টেবল থাকে। নন স্টেমাই, আচ্ছা। মানে এমআই মানেই ট্রপাই। এমআই ইজ ইকুয়ালস টু এমআই ইজ ট্রপাই, সিম্পল অ্যাজ দ্যাট। এমআই ইজ ট্রপাই, ট্রপাই নরমাল মানে এমআই না, ট্রপাই এলিভেটেড মানে ইউ হ্যাভ এমআই। কিন্তু তাদের মধ্যে ভাগ করি আমরা ইসিজিতে। ইসিজিতে যদি এসটি এলিভেশন থাকে দেন দিট ইজ স্টেমাই, ইসিজি নরমাল দেন দিট ইজ নন স্টেমাই, দুটাই এমআই। এমআই ইজ ট্রপাই। সো whenever যে কোনো পেশেন্টের ট্রপাই বেশি আছে, চেস্ট পেইন আছে, দিস মাস্ট বি এন এমআই। ঠিক আছে? সো জাস্ট আমি খুব র্যাপিডলি বলছি, আমি চাইলে আরো বেশি সময় নিয়ে ডিসকাস করতে পারতাম, বাট উই ডোন্ট হ্যাভ দ্য টাইম, জাস্ট বেসিক আইডিয়া। এখন এই পেশেন্টের একটা প্রিভিয়াস হিস্ট্রি, এই পেশেন্টের এবারও এমআই হচ্ছে প্রবাবলি, দিস ইজ প্রবাবলি এন এমআই অর এন আনস্টেবল অ্যাঞ্জাইনা। প্রিভিয়াসলি তার একটা এমআই হিস্ট্রি আছে, আর অনেক হিস্ট্রি দিয়েছে, আমরা এত কিছুতে যাব না। এখন এই মুহূর্তে তার 12 আওয়ার ট্রপোনিন এলিভেটেড, এবং ইসিজিটা দেখি, ইসিজি ওয়্যার ইজ ইসিজি, ইসিজি এই যে, there are no ischemic change on ECG. তাহলে ECG normal, ECG normal, but enzymes tropi high. What is the diagnosis? ECG normal. একটা পেশেন্ট চেস্ট পেইন আছে, ECG normal, তার মানে নন এসটিএমআই হতে পারে অথবা আনস্টেবল অ্যাঞ্জাইনা হতে পারে। এই দুইটাতে ইসিজি নরমাল থাকে, নন এসটিএমআই এবং আনস্টেবল অ্যাঞ্জাইনা, এই দুইটাতে ইসিজি নরমাল থাকে। বাট পেশেন্টের ট্রপাই হাই, ট্রপাই হাই মানে, ট্রপাই মিন্স নন এসটি এমআই। এমআই, মানে এখানে নন এসটিএমআই হচ্ছে, দ্য ডায়াগনোসিস ইজ নন এসটি। নন এসটিএমআই। ওকে, সো যেহেতু নন এসটিএমআই, এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি করব আমরা দেখি। দ্য অ্যাডমিটিং ডক্টর হ্যাজ অলরেডি গিভেন অ্যাসপ্রিন, ক্লপিডোগ্রেল এন্ড ফন্ডাপাইরানাক্স। ফন্ডাপাইরানাক্স মানে হলো হেপারিনের একটা সাবস্টিটিউট। সো আমরা এই জিনিসগুলো দিয়েছি, অ্যাসপ্রিন দিয়েছি, ক্লপিডোগ্রেল দিয়েছি, ফন্ডাপাইরানাক্স, মানে বেসিক যে ম্যানেজমেন্ট এনএসটিএমআই এর ম্যানেজমেন্ট হয়ে গেছে। কিন্তু লোডিং ডোজ দিয়েছি, সাথে আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েছি। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি পিসিআই করার কি দরকার আছে এনএসটিএমআই তে সাথে সাথে? নো। আমরা স্টেমি যদি স্টেমি হয় তখন আমরা প্রাইমারি পিসিআই করি। সো এটা জাস্ট একটা সামারি ট্রিটমেন্ট। যদি কখনো স্টেমি হয়, স্টেমি মানে ইউ হ্যাভ টু ডু ইদার থ্রম্বোলাইসিস, আমি আগে পিসিআইটা দেখি, ইদার পিসিআই যেটাকে বলে প্রাইমারি পিসিআই অর থ্রম্বোলাইসিস। সো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হলো প্রাইমারি পিসিআই করা। তোমার যদি অপরচুনিটি থাকে, পেশেন্ট যদি খুব অল্প সময়ের মধ্যে চলে আসে, লাইক 1 ঘন্টার মধ্যে চলে আসলো, তখন তুমি অবশ্যই স্টেন্ট বসাবা সাথে সাথে। আর যদি পেশেন্ট দেরি করে অথবা তোমার সেন্টারের মধ্যে পেশেন্টের পিসিআই করার অপরচুনিটি নাই, প্রাইমারি পিসিআই করা মুশকিল, তখন আমরা থ্রম্বোলাইসিস করি, ইউজুয়ালি বাই গিভিং thrombolytics such as STK or other thrombolysis. তো এটা হলো ম্যানেজমেন্ট। এই পেশেন্টের তো নন এসটিএমআই, তার কি থ্রম্বোলাইসিস বা প্রাইমারি পিসিআর কি দরকার আছে এই মুহূর্তে সাথে সাথে করার?
না। না, তার ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব, বাট স্টিল যেহেতু তার এটা দ্বিতীয়বার এমআই, তার নিশ্চয়ই হার্টে ব্লক ছিল এবং ব্লক এখনো কিছুটা আছে, তো ব্লক তো ম্যানেজ করতে হবে। তাহলে ব্লক ম্যানেজ করার জন্য আমরা কি করতে পারি? তার একটা পিসিএ তো করব। থ্রম্বোলাইটিক একটা হলো আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি, থ্রম্বোলাইটিক অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছি। সো দিস ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট, নট থ্রম্বোলাইটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট। থ্রম্বোলাইটিক কিন্তু এসটিএমআই তে দেওয়া হয়। এনএসটিএমআই মানে হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। এনএসটিএমআই আনস্টেবল অ্যাঞ্জিনা ম্যানেজমেন্ট সেম, অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এইখানে বলছে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট। এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন মনে হতে পারে। প্রথম কথা বলছে আইভি জিটিএন, তো পেশেন্টের চেস্ট পেন যেহেতু এখন খুব বেশি নাই, জিটিএন দেওয়ার দরকার নাই, অক্সিজেন দিয়ে খুব বেশি লাভ নাই। প্রাইমারি পিসিআই উইদিন 4 আওয়ার্স কাদের ক্ষেত্রে করব? এসটিএমআই সেমি। অ্যাডিশনাল ডোজ অফ ম্যাটফরমিন, এমআই পেশেন্টে ম্যাটফরমিন দিতে পারবা? নো। এমআই পেশেন্ট অ্যাভয়েড ম্যাটফরমিন, বিকজ যখনই এমআই হয় তখনই পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। So metformin can cause more lactic acidosis. ল্যাকটিক অ্যাসিডোসিস more. So come stop metformin and give insulin if possible. একটা অপশন আছে যে আমরা 4 দিন পরে within 96 hours which is 4 days, 4 days পরে আমরা এনজিওগ্রাফি করে দেখতে পারি যে কি অবস্থা আছে। যদি কোনো একটা জায়গায় ব্লক বেশি থাকে আমরা সেই জায়গাগুলোতে স্টেন্ট পরায় দেব। So that is the answer. Angiography within 96 hours, not primary PCI. Primary PCI তো সাথে সাথে করতে হয়। আর পরবর্তী সময়ে আমরা যদি এনজিওগ্রাফি করে দেখি, যদি দেখি যে পেশেন্টের স্টেন্ট আছে, আমরা স্টেনোসিস আছে, সেখানে আমরা স্টেন্ট বসায় দেব। So that is the most appropriate management, angiography within 96 hours. তো এই জিনিসটা ডেভিডসন অবশ্য এত বেশি ম্যানেজমেন্টে যায় নাই, বাট স্টিল আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা আমরা ডেভিডসনে একটু রিভিউ করি। So acute coronary syndrome আমরা এতক্ষণ ডিসকাস করলাম। মানেই হলো acute coronary syndrome মানে হলো unstable angina and MI, MI মানে হলো STEMI and non-STEMI। এটা আমরা দেখলাম। MI ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া সবাই জানি। তারপরে MI এর যে ম্যানেজমেন্ট অ্যালগোরিদম সেটা হলো where is the management algorithm, এটা সামনে আছে। এটা হলো coronary artery disease। আমার এখানে কি পেজটা মিসিং? যাই হোক, একটা সুন্দর ছবি ছিল যেখানে ম্যানেজমেন্ট স্টেপ গুলা সিকোয়েন্সিয়ালি লেখা ছিল, বাট এটা গট ইট, কমপ্লিকেশনস এর পরে দিয়েছে। ইয়েস। সো যখনই এমআই নিয়ে আসবে অবভিয়াসলি এই ইনিশিয়াল ম্যানেজমেন্ট গুলো করবো আমরা, অক্সিজেন, অ্যাসপ্রিন, এবং ইনিশিয়ালি আমরা আগে ক্লোপিডোগ্রেল দিতাম। তানভীর বলছে কার্ডিয়াক ফিজিও এন্ড ভালভুলার হার্ট ডিজিজ, শিওর আমরা করব, ভালভুলার হার্ট ডিজিজ আসবে। সো অ্যাসপ্রিন আমরা ইউজুয়ালি 75 মিলিগ্রাম 4টা ট্যাবলেট দেই। আর এখানে টিকা কার্ডের কথা আমি লিখেছি, বাট বেশিরভাগ পেরিফেরিতে এটা অ্যাভেলেবল না, সো আমরা যেটা দিই সেটা হলো ক্লোপিড। সো আমরা যেটা করতে পারি, ক্লোপিড এস ট্যাবলেট পাওয়া যায়, সেটা 75 4টা ট্যাবলেট দেই, দ্যাট ইজ দ্য টিপিক্যাল ম্যানেজমেন্ট। আর এমআই হলেই ইউজুয়ালি, স্পেশালি যদি পেশেন্টের ইনফিরিয়র এমআই না থাকে, তখন আমরা বিটা ব্লকার দিতে পারি। ইনফিরিয়র এমআই তে বিটা ব্লকার কেন অ্যাভয়েড করি? ব্রাডিয়ারিথমিয়া এন্ড হার্ট ব্লক। সো ইনফিরিয়র এমআই তে এই দুটো প্রবলেম হয়, বিকজ যে একজন বললো ফিজিওলজি এবং অ্যানাটমি বেসিক ডিসকাস করার জন্য, inferior surface of the heart is supplied by which vessel?
Right coronary artery. right coronary artery একটা branch. So the branch is posterior Circumflex. descending artery, PDA. So posterior descending artery usually is a branch of right coronary artery. আর AV নোডের blood supply usually কোত্থেকে আসে? From Right coronary right artery. coronary artery. এই জন্য যেহেতু inferior amyoids, হ্যাঁ, inferior ami এবং AV নোডের যে ultimately main source of problem RCA and PDA, PDA এর জন্য inferior ami involved, এবং পাশে যেহেতু AV নোড থাকে অনেক সময় AV নোডের ইসকেমিয়া হয়। ইনফেরিয়র সারফেসের পাশেই AV নোড থাকে এবং ব্লাড সাপ্লাই সেম, সো ইসকেমিয়া হয়, এবং AV নোডের ইসকেমিয়া হওয়ার জন্যই পেশেন্টের ব্রাডিয়ারিথমিয়া এবং হার্ট ব্লক হয়। দ্যাটস ওয়াই ইনফেরিয়র এমআইতে আমরা ইউজুয়ালি দুইটা ড্রাগ অ্যাভয়েড করি, একটা হলো বিটা ব্লকার, আমরা ইনিশিয়ালি অ্যাভয়েড করি, আর আরেকটা ড্রাগ হলো, আরেকটা কি ড্রাগ অ্যাভয়েড করি? Calcium channel blocker. হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমরা খুব বেশি দেই না। আর একটা হলো জিটিএনটা, আমরা স্পেশালি পেশেন্টের যদি ব্লাড প্রেশার কম থাকে তখন আমরা জিটিএনটা অ্যাভয়েড করি। ঠিক আছে, ইনফেরিয়র এমআই উইথ লো ব্লাড প্রেশার অ্যাভয়েড জিটিএন। জিটিএন দিলে ব্লাড প্রেশার আরো কমে যাবে। Hypotension. এখানে এটার মেইন আইডিয়াটা হলো যখন ইনফেরিয়র এমআই হয় তখন অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার সার্ভিসটা ইনভলভমেন্ট বেশি হয়। সো ইনফেরিয়র এমআই এর সাথে অনেক সময় আরভি বা রাইট ভেন্ট্রিকুল ইনভলভমেন্ট থাকে। রাইট ভেন্ট্রিকুল ইনভলভমেন্ট থাকলে পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে। সেক্ষেত্রে যদি জিটিএন দেই তখন ব্লাড প্রেশার আরো বেশি ফল করবে। তো সহজ কথা, ইফ ইউ হ্যাভ ইনফেরিয়র এমআই, think before giving beta blocker or GTN. Absolute contraindication বলতে কিছু নাই আসলে মেডিসিনে। You can give, but those are relative contraindication. Inferior MI তে beta blocker and GTN are relatively contraindicated. যাই হোক, সো এখানে আমরা দেখছি যে যদি STMI থাকে, STMI হলে পেশেন্ট যদি অল্প সময়ের মধ্যে চলে আসে, দেন উইদিন 2 আওয়ার্স এর মধ্যে আসলে প্রাইমারি PCI, দ্যাট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। প্রাইমারি পিসিআই করা লাগলে পেশেন্টের মরবিডিটি মর্টালিটি খুব ইমপ্রুভমেন্ট হয়। যদি পেশেন্ট দেরি করে বাট স্টিল 12 আওয়ার্স এর মধ্যে আসছে, দেন উই ডু থ্রম্বোলাইসিস আইভি প্লাস ক্ল্যাক্সন তো থাকবেই। সো থ্রম্বোলাইসিস করি ইউজুয়ালি বাই গিভিং এসটিকে। আমাদের যে টিপিক্যাল সরকারি হসপিটালে এসটিকে সাপ্লাই আছে বেশিরভাগ হসপিটালে, আর যদি প্রাইভেট হসপিটাল হয় সেখানে হয়তো বা আদার টিপিএ এজেন্টগুলো দেয়। আর যদি পেশেন্টের দেরি হয়, 12 ঘন্টার বেশি হয়, তখন ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হলো LMW হ্যাপারিন মানে ক্ল্যাক্সন দিই। আর এই যে নাইট্রেটের কথা বলে যাচ্ছি, ইনফেরিয়র এমআইতে আমরা অ্যাভয়েড করি। যাই হোক, এখানে আর বেশি কিছু আমি বলবো না। লেটস গো ব্যাক। এটা না, এটা হাইলাইট করে নাই বেশি বাদ। এটা খুব ইজি কোয়েশ্চেন। পেশেন্টের পিভিডি আছে, ডিসলিপিডেমি আছে, এবং স্ট্রোকের হিস্ট্রি আছে। পেশেন্ট প্রেজেন্টস উইথ স্ট্রোক। এখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে পেশেন্টের হিস্ট্রিটা একটু পিছন থেকে শুরু হয়েছে। 3 months ago তার একটা ফ্লু লাইক ইলনেস হয়েছিল, সেখান থেকে তার ঘুমাতে সমস্যা হচ্ছে এবং রাতে শুইলে পরে তার খুব খারাপ লাগতো, ট্রাবল স্লিপিং অ্যান্ড লাইং ফ্ল্যাট। আমি একটু স্পেসিফিক করে দেই, রাতের বেলা ঘুমাইলে পরে তার শ্বাসকষ্ট হতো। সো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? রাতের বেলা ঘুমালে যদি শ্বাসকষ্ট হয়, থিঙ্ক অ্যাবাউট হোয়াট? Orthopnea. Orthopnea. So there is failure of right heart or left heart? Left heart. So there is probably heart. some left heart failure. Trouble sleeping and lying flat or laying flat, you think about left heart failure. এখন একটা ক্লু দিয়েছে যে এই লেফট হার্ট ফেলিওরটা কখন হয়েছে? That began after a flu-like illness. So flu-like illness মানে হলো infection, like infection with Coxsackie virus or ecovirus or rhinovirus. So একটা ইনফেকশনের পরে হার্ট দুর্বল হয়ে গেছে, তাহলে ইনফেকশনটা কি হার্টে স্প্রেড করেছে? পেশেন্টের লাংস ইনফেকশন হলো, সেখান থেকে কি হার্টে ইনফেকশন স্প্রেড করতে পারে কিনা? হ্যাঁ পারে। যদি ইনফেকশন হার্টে
ইনভলভ করে, হার্টের কোন লেয়ারটাকে ইনভলভ করবে অ্যাকর্ডিং টু দিস সিমটম? পেরিকার্ডিয়াম। ওকে, পেরিকার্ডিয়াম করতে হুম। পারে, কিন্তু পেরিকার্ডিয়াম ইনভলভ করলে কি লেফট হার্ট ফেলিয়ার হবে? না, সো কোন জায়গাটা? এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামেও কিন্তু হার্ট এন্ডোকার্ডিয়াম। ফেলিয়ার হয় না। হার্ট ফেলিয়ার করতে গেলে না, মায়োকার্ডিয়াম। হ্যাঁ, মায়োকার্ডিয়াম। সো হোয়াট ইজ দ্য অ্যারিথমিয়া। ডায়াগনোসিস? What is the diagnosis? মায়োকার্ডাইটিস। Myocarditis. That is the diagnosis. Myocarditis. Very good. তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হলো মায়োকার্ডাইটিস। কি মায়োকার্ডাইটিস? প্রবাবলি ভাইরাল মায়োকার্ডাইটিস। তো আমরা একটু ব্যাকে যাই। সো লেটস জাস্ট চেক দিস ইন এ মোমেন্ট। মায়োকার্ডাইটিস। সো মায়োকার্ডাইটিস, আমরা এখানে cause of myocarditis, commonest cause is viral, like Coxsackie, adenovirus, influenza A and B, and also HIV. So those are the commonest cause of myocarditis. এবং যখন মায়োকার্ডাইটিস হবে তখন আমরা যদি ক্লিনিক্যাল ফিচার দেখি, এই পেশেন্টের ক্ষেত্রে প্রবাবলি অ্যাকুট মায়োকার্ডাইটিস হয়েছে, দ্য পেশেন্ট উইথ প্রেজেন্স উইথ হার্ট ফেলিয়ার। সো পেশেন্টের লেফট হার্ট ফেলিয়ারটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তো এখন যদি এই মায়োকার্ডাইটিসটা আমরা Hey, just a second. সো আমরা যদি পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে চাই, হার্টের কি অবস্থা, হার্ট ফেলিওর আছে কিনা, তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করব? এখানে আমি কেসটার বাকি অংশটা বলি, যে যখনই মায়োকার্ডাইটিস হয়, মায়োকার্ডাইটিস হলে হার্ট ফেলিওর হয়। হার্ট ফেলিওর হলে হার্টের ভিতরে ব্লাড ফ্লো স্লো হয় নাকি র্যাপিড হয়? স্ট্যাসিস লাগে। Stasis হয়। Stasis, according to Varkostrat, stasis is a cause of increase incidence of clots. ক্লট। ক্লট বেশি হবে। সো হার্টের ভিতরে যখন ক্লট ফর্মেশন হয়, যেটাকে বলে মোরাল হুম। থ্রম্বাস, সেই থ্রম্বাসটা অনেক সময় ক্যারোটিড দিয়ে ব্রেনে চলে যেতে পারে, তখন স্ট্রোক করতে পারে। এই পেশেন্টের অ্যাকচুয়ালি তাই হয়েছে। দ্য পেশেন্ট হ্যাড হার্ট ফেলিওর ডিউ টু মায়োকার্ডাইটিস, এবং এই হার্ট ফেলিওর হয়ে তার হার্ট চেম্বারে একটা থ্রম্বাস ডেভেলপ করেছে, যে থ্রম্বাসটা এম্বোলাইজেশন হয়েছে টু হিজ রাইট এনসিএ রিজিয়ন, রাইট প্যারালাল ইসকেমিক স্ট্রোক, মানে রাইট মিডল সেরেব্রাল আর্টারিতে তার এই অ্যাম্বুলাসটা গিয়ে ব্লক করেছে। দ্যাটস ওয়াই প্যারালাল স্ট্রোক হয়েছে। এখন আমরা মোটামুটি কেস সবই বুঝে গেলাম যে কাহিনী কি ছিল। কোয়েশ্চেন হলো যে কোন ইনভেস্টিগেশন করলে আমরা এই কজটা, স্ট্রোক কেন হলো সেটা বুঝতে পারবো। স্ট্রোক কেন হলো বলতে কোন ইনভেস্টিগেশন করে আমরা বুঝতে পারবো পেশেন্টের হার্ট প্রবলেম আছে। সো আমরা নিচ থেকে আসি। তোমরা বলে দিবা, বলো, আনসার বলো। ইকোকার্ডিওগ্রাম। ইকো, ভেরি গুড, ভেরি সিম্পল। আমাদের বাকিগুলো আসলে দরকার নাই। ইকো করে দেখবো আমরা ইজেকশন ফ্র্যাকশন কেমন আছে, প্লাস some cases আমরা যদি লাকি থাকি we may also find some mural thrombus. So Davidson অনুযায়ী আমরা যদি দেখি investigations, that is the most important, echo. এছাড়া আমরা আর কি করতে পারি? You can also do cardiac MRI, but not needed most of the cases.
এই কোয়েশ্চেনটা খুব ইজি। একটা পেশেন্টের ডায়াগনোসিস হলো প্রিন্স ম্যাটাল অ্যানজাইনা। প্রিন্স ম্যাটাল অ্যানজাইনাতে পেশেন্টের চেস্ট পেইন হয় ডিউ টু ভেসো constriction. কনস্ট্রিকশন, মানে পেশেন্টের হঠাৎ হঠাৎ ভেসো কনস্ট্রিকশন হয়। এটা সবসময় ভেসেল ন্যারো থাকে না, মাঝে মাঝে ভেসো কনস্ট্রিকশন হয়। তাহলে ট্রিটমেন্ট কি হবে? ভেসো ডাইলেটর, তাই না? যেহেতু ভেসো কনস্ট্রিকশন হয়, ইউ হ্যাভ টু গিভ এ ভেসো ডাইলেটর। তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা ভেসো ডাইলেটর এবং কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেসো ডাইলেটর। আমরা নিচ থেকে আসি। এখানে ভেসো ডাইলেটর কারা কারা আছে? আইসোসরবাইট ভেসোডাইলেটর, ফেলোডিপিন ভেসোডাইলেটর, নিকোরান্ডিল ভেসোডাইলেটর। তো কোনটা দিবা? Which one is your choice? ওকে, আইসোসরবাইট একটা ভালো চয়েস। আমরা ইউজুয়াল যে স্ট্যাবল অ্যানজাইনা পেশেন্ট দেখি, যাদের স্ট্যাবল Nicorandil. অ্যানজাইনা থাকে, তাদের ক্ষেত্রে আইসোসরবাইট is like number one choice. Isosorbide plus like beta blocker. We give those drugs in most of the stable angina patients. Okay, Nicorandil, okay, not a bad choice. Not a bad choice. But what is the best choice? What is the most appropriate first line treatment? Now, before revealing the answer, let's go to Davidson. Let's see what they say. Variant angina or Prince metal angina. Vasospasm the coronary artery, এটা আমরা বললাম transient vasospasm হয়. Now, let's see the management. So angina ক্ষেত্রে typical management যেগুলো তোমরা বললা, those are the typical management. Like conventional management হলো GTN, like তুমি বললা isosorbide, mononitrate or dinitrate, and a beta blocker. That is the best initial treatment. Then আমরা যেটা করতে পারি, calcium channel blocker দিতে পারি, like felodipine is a calcium channel. That's the second line treatment most of the cases. এখন কোয়েশ্চেন হলো যে in case of patients with Prince metal, কোনটা আমরা চুজ করব? GTN, beta blocker, or calcium channel blocker? Which one? Or Nicorandil? Nicorandil or vasodilator? So actually, Davidson এই আনসারটা খুব ভালো দেয়া নাই। So the answer is felodipine. An unusual choice. Felodipine is a what type of drug? It's a calcium channel blocker, and this can relieve Prince metal angina. Usually কিন্তু এই যে calcium channel blocker আছে, this is known as dihydropyridine calcium channel blocker. Usually কিন্তু dihydropyridine calcium channel blocker angina তে দেয়া হয় না। angina তে কোন ধরনের calcium channel blocker দেয়া হয়? For angina you give dihydropyridine or non-dihydropyridine? Non-dihydropyridine. Example বলতে পারবা? Non-dihydropyridine calcium channel blocker example? Verapamil, diltiazem. Yes, so আমরা এটা কিন্তু দেই, diltiazem অথবা verapamil ট্যাবলেট আমরা দেই। কিন্তু প্রিন্স মেটাল অ্যানজাইনা একটা আনইউজুয়াল অ্যানজাইনা, যেখানে আমরা ডাইহাইড্রোপ্যারাডিন দিতে পারি, স্পেশালি ফ্যালোডিপিন দিতে পারি। verapamil, diltia. The typical যে স্ট্যাবল অ্যানজাইনা আছে diltiazem, সেখানে আমরা verapamil অথবা diltiazem দিব, এখানে লেখা আছে আনসার। So Prince metal angina treatment, এটা মুখস্থ করতে হবে, is dihydropyridine calcium channel blocker. আমাদের অনেকক্ষণ হয়ে গেল, I think it's a perfect time for a short break. আমি জাস্ট 5 মিনিট একটা ব্রেক নিব, তারপরে এসে কিছু আরো কয়েকটা কেস ডিসকাস করে আমরা ক্লাস
সমাপ্ত করে দিব। ওকে, সো সি ইউ ইন লাইক 5 minutes. $22 or let's see $23.
তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা আনমিউট করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? জি স্যার। ওকে, তানভীর বললো স্ক্রিন দেখতে পাচ্ছে। ওকে, ফাইন। Let's cool down and do another case. একটা পেশেন্ট আসলো তোমার কাছে অ্যানজাইনা পেক্টোরিস নিয়ে, স্টেবল অ্যানজাইনা। Which of the following drugs would most likely improve his long-term prognosis? অ্যানজাইনা পেক্টোরিস যখন হয়, কিছু আছে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট আর কিছু আছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট কি কি আছে একটু আগে বললাম আমরা। What are the symptomatic treatments for angina? GTN, GTN, beta blocker, calcium channel blocker, তাই না? নিকোরান্ডিল, those are the typical symptomatic drug. এদের কিন্তু আসলে লং টার্ম বেনিফিট দু একটা আছে শুধুমাত্র, লাইক বিটা ব্লকারের শুধুমাত্র লং টার্ম বেনিফিট আছে। এখন যাদের অ্যানজাইনা পেক্টোরিস আছে তাদেরই ভবিষ্যতে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম হতে পারে, লাইক আনস্টেবল অ্যানজাইনা, এমআই হতে পারে। তো সেইটা প্রিভেনশন করার জন্য কোন ড্রাগটা ভালো কাজ করবে বলো তো বুদ্ধি করে? এটা ইজি কোয়েশ্চেন। মানে যাদের করোনার আর্টারি ডিজিজ আছে বা অ্যানজাইনা আছে তাদের একটা ড্রাগ আমরা সবসময় দিই, সবাইকে দিই, কন্টিনিউয়াসলি খেতে হয় সারা জীবন। মানে যাতে করে ক্লট না হয়, যাতে করে প্ল্যাটলেট অ্যাক্টিভেশন না হয়, আমরা একটা ড্রাগ দিয়ে থাকি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল। অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল। হয় অ্যাসপিরিন দিবে অথবা ক্লোপিডোগ্রেল দিবে। তাহলে লং টার্ম প্রগনোসিস মোস্ট লাইকলি ইমপ্রুভ বাই অ্যাসপিরিন, কারণ অ্যাসপিরিন দিলে যেটা হবে তার যে কমপ্লিকেশন, অ্যানজাইনা পেক্টোরিসের কমপ্লিকেশন হলো এসিএস। এসিএস হওয়ার রিস্কটা কমে যাবে। সো এখানে আনসার হবে অ্যাসপিরিন। আমি অপশনগুলো দেখাই নাই, ইচ্ছা করি। আনসার হবে অ্যাসপিরিন। বাট অ্যাটেনোল দিলেও কিছুটা রিস্ক কমবে, বাট অ্যাসপিরিন হলো একদম ডিরেক্ট অ্যাকশন। নাইট্রোগ্লিসারিন দিলে খুব বেশি বেনিফিট নাই। অ্যাসি ইনহিবিটর দিলে কিছুটা বেনিফিট আছে, এরকম যে না বেনিফিট হবে না একদম তা না, বেনিফিট আছে, বাট অ্যাসপিরিন হ্যাজ দ্য বেস্ট বেনিফিট। আর বিটা ব্লকার মডারেট বেনিফিট আছে, moderate benefit. Ramipril by ACE inhibitor also has moderate benefit. সো আমি একটা জাস্ট প্রিন্সিপাল বলি, যদি কখনো তোমার কাছে একটা পেশেন্ট আসে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তখন কয়েকটা ড্রাগের তোমার মর্টালিটি বেনিফিট আছে। সো অ্যাসপিরিন মর্টালিটি বেনিফিট আছে। আদার ড্রাগের মধ্যে হলো এ, বি এন্ড সি, দে হ্যাভ মর্টালিটি বেনিফিট। এ মানে হলো এসি ইনহিবিটর, বি মানে হলো বিতে কি হবে? বিটা ব্লকার। আর সিতে হলো কোলেস্টেরল কন্ট্রোলের মধ্যে তার মধ্যে হলো স্ট্যাটিনস। সো এই গ্রুপের ড্রাগস গুলা মানে সেকেন্ডারি প্রিভেনশন থেরাপিতে আমরা ইউজ করি, আর স্পেশালি এমআই হওয়ার পরে তাদেরকে আমরা এসি ইনহিবিটর দেই, বিটা ব্লকার দেই, এন্ড স্ট্যাটিন দেই। ইভেন এমআই হওয়ার আগেও অনেক পেশেন্টই আছে যাদের ধরো স্টেবল অ্যানজাইনা আছে সাথে হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি, একই সাথে আমরা বিটা ব্লকার তো অ্যাড করি, তার সাথে অনেক ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটরও দিয়ে দিই, কারণ এসি ইনহিবিটর লং টার্ম একটা মর্টালিটি বেনিফিট দেয়। বাট অবভিয়াসলি দ্য বেস্ট বেনিফিট উড বি ফ্রম অ্যাসপিরিন, বিকজ এটা ডিরেক্টলি তার অ্যাকিউট করোনারি সিনড্রোমের যে চান্সটা সেটা কমায় দেবে। আর বিটা ব্লকারের মধ্যে আরেকটা নলেজ, সেটা তোমরা জানো আশা করি, সেটা হলো কোন ধরনের বিটা ব্লকার গুলো আমরা চুজ করব। সেটা হলো, আমি মনে রাখি এইভাবে, বিএমসি। বিএমসি হলো বিসোপ্রোলল, এমতে কি হবে? মেটোপ্রোলল। আরটা হলো ধরো কার্ভেডিলল। সো এইগুলার বেনিফিট বেস্ট। অ্যাটেনোলও ভালো, এরকম না যে খারাপ, বাট বেস্ট হলো এই তিনটা, বিসোপ্রোলল, মেটোপ্রোলল এন্ড কার্ভেডিলল। স্পেশালি আফটার হার্ট ফেলিয়ার ইউ গিভ দিস। সহজ কথা, ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, ইউ চুজ অ্যামং থ্রি
টিপিক্যালি ধরো আমাদের বাংলাদেশের প্রেসক্রিপশন গুলো যদি দেখো, কার্ডিওলজিস্টের প্রেসক্রিপশন, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবা বিসোপ্রোলল, যেহেতু এটা ডোজ খুব ইজিলি চেঞ্জ করা যায় এবং খুব ভালো ড্রাগ। অথবা কিছু কিছু ক্ষেত্রে মেটোপ্রোলল দেখতে পারো। কার্বিডিউল স্পেশালি যাদের হার্ট ফেলিওর হয় তাদের ক্ষেত্রে আমরা কার্বিডিউলটা দিয়ে থাকি। Otherwise, bisoprolol and metoprolol, those are the commonest prescribed beta blockers nowadays. এটা একটা ইজি কোয়েশ্চেন আবার ডিফিকাল্ট কোয়েশ্চেন মিক্সড। সো যখনই আমরা এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি করি, তো তখনই দুইটা জিনিস আমাদের জানতে হয় খুব ভালোভাবে। একটা হলো যে ইটিটির পজিটিভ ফাইন্ডিংস গুলা কি, আরটা হলো ইটিটি আমরা কখন স্টপ করব, কারণ এটা পেশেন্টের অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে ইটিটি করার সময়। ওই যে দেখো না প্লেয়ারদের, লাইক ফুটবল প্লেয়ার যারা আছে তারা খেলাধুলা দেখো, ফুটবল প্লেয়ারদের যখনই কোনো একটা নতুন টিমে নেওয়া হয় তখনই কিন্তু তাদের ইটিটি করা হয়, তাই না? এভরি টাইম এ প্লেয়ার গোজ ইনটু এ ক্লাব, তাদের যে হেলথ চেক আপ হয়, হেলথ চেক আপের কমন যে পার্টটা সবসময় মিডিয়াতে দেখায়, দেখায় যে একটা পাতলা গেঞ্জি পরে ট্রেডমিলে দৌড়াইতেছে, দ্যাট ইজ দ্য ইটিটি। ইটিটি করে দেখে তাদের কার্ডিয়াক ফাংশন বা কার্ডিও কত আছে, কারণ ফুটবলারদের কার্ডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাদের তো দৌড়াইতে হয় অনেকক্ষণ। এই দৌড়ানোর ক্যাপাসিটি কতক্ষণ এক ফ্লোতে দৌড়াইতে পারে সেটা দেখার জন্য ইটিটা খুব ভালো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে কার্ডিয়াক হেলথ কেমন আছে। তো যাই হোক, সো এখানে একটা পেশেন্টের কথা বলা আছে, একটা বয়স্ক পেশেন্ট। আমরা ইউজুয়ালি বয়স্ক পেশেন্টের ইটিটি করি না, বাট এই পেশেন্ট প্রবাবলি ফিট অ্যান্ড হি হ্যাজ সাম চেস্ট পেইন। আমরা দেখতে চাই যে তার হার্টে কোনো ব্লক আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা ইটিটি করছি, পেশেন্ট দৌড়াচ্ছে। তো দৌড়ানোর আগে আমরা চেক করে নিলাম ব্লাড প্রেশার আছে 130/80 আর পালস আছে 84, মানে বিফোর ইন দ্য গোয়িং ইনটু দ্য ট্রেডমিল। যখনই পেশেন্ট ট্রেডমিলে গেল, ট্রেডমিলে যাওয়ার পরে আমরা পেশেন্টের কার্ডিয়াক মার্কার গুলো আবার বারবার চেক করি, তার ব্লাড প্রেশারটা মনিটর করি, তার পালস মনিটরিং করি। এখানে কোয়েশ্চেনটা বলছে যে স্ট্রংগেস্ট ইন্ডিকেশন ফর স্টপিং দ্য টেস্ট, কখন আমি টেস্টটা স্টপ করে দিব। তো টিপিক্যাল কমন সেন্স হলো যখনই সিভিয়ার চেস্ট পেইন হবে আমি কি করব, টেস্টটা স্টপ করে দিব, তাই না? যখনই সিভিয়ার চেস্ট পেইন হবে স্টপ করে দেবো, যখনই পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হবে সিভিয়ার স্টপ করে দিব। এগুলো কমন কথা, এটি ইজিলি পারা যাবে। তো এখানে যে অপশনস গুলো আছে, অপশন গুলো একটু ট্রিকি, আমরা অপশন গুলো দেখি। অপশনস এর মধ্যে একটা অপশন বলছে ব্লাড প্রেশার অফ 105/70। তার ইনিশিয়ালি ব্লাড প্রেশার কত ছিল? 130/80। কত কমলো? সিস্টোলিক কত কমলো? 25। সো একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে কিন্তু ব্লাড প্রেশার কমে গেছে। এখনো সে হাইপোটেনসিভ না বাই ডেফিনিশন, বাট স্টিল মানে তার 25 কমে গেছে। সো দ্যাট মে বি অ্যান ইন্ডিকেশন। হার্ট রেট একটু বাড়ছে, 130 তো খুব বেশি না। বিপি অনেক বেড়ে গেল 215, দ্যাট মে অলসো বি অ্যান ইন্ডিকেশন ফর স্টপিং দ্য টেস্ট। ST depression হলো 2 millimeter may be an indication. ST elevation 1 millimeter may be an indication for stopping the test. তোমাদের কাছে কি মনে হয়? চুজ ওয়ান। ST depression 2 millimeter. ওকে, সো এটা একটা টিপিক্যাল সিনারিও। তো ST depression 2 millimeter কিন্তু ইভেন নর্মাল পার্সনদেরও হতে পারে। তো আইডিয়াটা হলো যখনই ST depression মোর দেন 3 হয় তখন আমরা স্টপ করি। সো এখানে 2 দিয়েছে যেহেতু আমরা স্টপ করব না, সো এটা আমরা বাদ দিয়ে দিলাম। সো চুজ অ্যানাদার ওয়ান। BP 105%. গুড, দ্যাট ইজ দ্য রাইট আনসার। যখনই বিবি 20-এর চেয়ে কমে যাবে, মানে 20 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি ফল করবে, তখনই আমাকে স্টপ করে দিতে হবে। তার মানে হলো বিপি ফল করছে মানেই হলো পেশেন্টের কার্ডিয়াক ডিসফাংশন হচ্ছে, পেশেন্টের ইসকেমিয়া হচ্ছে, এবং ইসকেমিয়ার জন্য পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই পেশেন্টের এরকম ব্লাড প্রেশার র্যাপিডলি 20 ফল করছে। দ্যাট ইজ ব্যাড। তো এখানে খুব সুন্দর করে একটা লিস্ট দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। সো স্টপ, কখন স্টপ করব? চেস্ট পেইন যদি হয়, পেশেন্ট যদি খারাপ লাগে অনেক বেশি, এসটি ডিপ্রেশন বললাম মোর দেন 3, এসটি এলিভেশন মোর দেন 2, এসবিপি যদি মোর দেন 230 হয়, অ্যান্ড এসবিপি যদি কমে, যদি মোর দেন 20 কমে, তাহলে বেশি বাড়লেও 230 এর বেশি হয়ে গেলেও বন্ধ করব। আবার যা ছিল তার থেকে যদি 20 মিলিমিটার মার্কারি কমে যায় তখনও আমরা স্টপ করব। আমরা একটু দেখি ইটিটিটা এখানে। So this is exercise testing. Exercise testing মানেই হলো ETT, exercise tolerance test,
এবং এখানে ইন্ডিকেশনস গুলা দেয়া আছে তোমরা জানো, এবং হাই রিস্ক ফাইন্ডিংস গুলা কি সেটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। যে হাই রিস্ক ফাইন্ডিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হলো ইসকেমিক ইসিজি চেঞ্জ such as ST depression, এই যে ST depression more than 1 millimeter হলে এটা ব্যাড, আর যখন মোর দেন 3 হবে তখন আমরা স্টপ করে দিব। ফল ইন ব্লাড প্রেশার, এটাও খুব খারাপ, স্পেশালি যখন আমরা বললাম যে 20 মিলিমিটার বেশি ফল করবে তখন আমরা স্টপ করে দেবো, দ্যাট ইজ এ হাই রিস্ক ফাইন্ডিং। এটা ব্লাড প্রেশার ফল করা মানেই পেশেন্টের প্রবাবলি ইসকেমিয়া হচ্ছে, এবং যদি কোনো অ্যারিথমিয়া হয় দ্যাট ইজ অলসো হাই রিস্ক ফাইন্ডিং। সো এখানে যেটা দেওয়া আছে স্টপ, কখন স্টপ করব। সো এই স্টপ পয়েন্টগুলোর মধ্যে কিছু আছে যে সাজেস্ট করে পেশেন্টের ইসকেমিয়া হচ্ছে। কি কি সাজেস্ট করবে? যদি চেস্ট পেন হয় প্রবাবলি পেশেন্ট হ্যাজ হার্ট কার্ডিয়াক ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ। এসটি ডিপ্রেশন বেশি হলে করোনারি আর্টারি ডিজিজ আছে। যদি পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে অনেক বেশি, দ্যাট অলসো সাজেস্ট করোনারি আর্টারি ডিজিজ। এবং যদি অ্যারিথমিয়া হয় সেটাও সাজেস্ট করে করোনারি আর্টারি ডিজিজ। সো দোজ আর হাই রিস্ক ফাইন্ডিংস, এবং এগুলো যদি হয় আমরা তখন পেশেন্টের টেস্টটা স্টপ করে দেব। নেক্সট স্টেপ কি হবে? ইটিটি পজিটিভ, হোয়াট ডু ইউ ডু নেক্সট? এই পেশেন্টের ইটিটিতে দেখলাম যে ব্লাড প্রেশার ফল করে গেল, দ্যাট মিন্স ইটিটি পজিটিভ, সাজেস্টিভ অফ ইসকেমিয়া। এখন তুমি কি করবা? কি ইনভেস্টিগেশন করবা? ইকো। ওকে, ইকো নট এ ব্যাড চয়েস, নট এ ব্যাড চয়েস। বাট যদি বলি একটা ইনভেস্টিগেশন করতে পারবা নেক্সটে? এনজিওগ্রাম। এনজিওগ্রাম, গুড। এখন আমি ইকোটা কেন আমি খুব বেশি গুরুত্ব দিলাম না, ইকো তো আমরা করি ঠিক আছে ফাইন, বাট একটা স্টেবল অ্যাঞ্জিনা পেশেন্টের ইকো কি মানে এক্সপেক্ট করো, নর্মাল আর অ্যাবনর্মাল? যার স্টেবল অ্যাঞ্জিনা আছে তার অ্যাঞ্জিনা কখন হয়? যখন সে বসে থাকে নাকি যখন সে দৌড়ায়? স্টেবল অ্যাঞ্জিনা পেশেন্ট, স্টেবল অ্যাঞ্জিনা পেশেন্ট যদি নর্মালে পেশেন্ট শুয়ে আছে বেডে, তখন যদি তার ইকো করো, ইকো কেমন আসবে? নর্মাল আর অ্যাবনর্মাল? নর্মাল নর্মাল। নর্মাল আসবে, রাইট। দ্যাটস ওয়াই ইকো করে খুব বেশি তুমি ডায়াগনোসিস করতে পারবে না। এই ক্ষেত্রে আমার বেস্ট নেক্সট স্টেপ হবে এনজিওগ্রাম, ঠিক আছে? এনজিওগ্রাম করে আমরা দেখবো যে পেশেন্টের ভেসেলে কোন জায়গায় অবস্ট্রাকশন আছে, এবং সেখানে আমরা যদি প্রয়োজন হয় আমরা স্ট্যান্টিং করে দিব। সো কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে যদি চেস্ট পেইন নিয়ে আসে এবং তুমি সাসপেক্ট করো দিস মাইট বি এ ইসকেমিক চেস্ট পেইন, দেন বেস্ট ফার্স্ট টেস্ট ইজ ইসিজি। যদি এই মুহূর্তে সিমটম থাকে ডু ইসিজি, যদি ইসিজি নর্মাল থাকে ফাইন। পেশেন্ট যদি বলে যে আমার ছিল পেইন, যখনই আমরা পরিশ্রম করি তখনই পেইন হয়, এবং তুমি ইসিজি দেখলাম নর্মাল, তখন তোমার নেক্সট টেস্ট হবে এক্সারসাইজ টেস্ট বা ইটিটি। ইসিজি নর্মাল বাট চেস্ট পেইন আছে, দেন নেক্সট স্টেপ হলো ইটিটি। ইটিটি করে দেখলে পজিটিভ, দেন তুমি সাসপেক্ট করবা যে অবশ্যই তার কোনো একটা ব্লক আছে, দেন ডু এনজিওগ্রাম। দ্যাটস দ্য সিকোয়েন্স, ইসিজি, ইটিটি অ্যান্ড এনজিওগ্রাম। ইসিজি নর্মাল থাকবে, তারপর ইটিটি করবে, অ্যাবনর্মাল আসবে, এনজিওগ্রামে পজিটিভ আসবে, স্ট্যান্টিং করে দিবা। দ্যাট ইজ দ্য কমন সিকোয়েন্স অফ টেস্ট ইন স্টেবল অ্যাঞ্জিনা পেশেন্টস। আর যার ধরো আনস্টেবল অ্যাঞ্জিনা আছে বা পেশেন্ট এই মুহূর্তে চেস্ট পেইন হচ্ছে, তার ইসিজি নর্মাল হলেও আমরা কি করি? বায়োমার্কার করতে দেই, তাই না? ধরো একটা পেশেন্ট ইসিজি নর্মাল, বায়োমার্কার পজিটিভ, ট্রপাই পজিটিভ, তখন ডায়াগনোসিস কি হবে? একটু আগে বলে আসছিলাম, ইসিজি নর্মাল বা ট্রপাই পজিটিভ, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? নন-এসটি লেভেলের এমআই। সো অ্যাকর্ডিং টু সিচুয়েশন তোমরা ইনভেস্টিগেশন সাজেস্ট করবা। এই জিনিসগুলাই তোমার এফসিপিএস এ বেশি আসবে। এটা একটা মজার কোয়েশ্চেন। একটা পেশেন্ট আসছে তোমার কাছে, দেখতেছো 45-year-old ম্যান, সিসিইউতে আছে, তার হিস্ট্রি হলো অ্যানেস্টেমিয়া ছিল, এবং যখনই তুমি গেলা পেশেন্টটাকে দেখলা, নো পালস, নো বিপি, এবং কার্ডিয়াক অ্যারেস্ট কল দেওয়া হয়েছে। যেহেতু পালস বিপি নাই, পেশেন্ট আনরেসপন্সিভ, তাহলে তুমি
কোন কোডে আছো? ইজ ইট কোড ব্লু অর কোড ইয়েলো? Blue. কোড ব্লু, ইউ আর ইন কোড ব্লু। সো কোড ব্লু মানেই হলো ইউ হ্যাভ টু স্টার্ট দ্য রিসাসিটেশন। এসিএলএস বা বিএলএস করবা, তারপর এসিএলএস করবা। যাই হোক, তুমি এসিএলএস করো, ধরো তুমি ভালো হসপিটাল আছো, ডু এসিএলএস। তো যখনই কার্ডিয়াক অ্যারেস্ট হবে তখনই আমরা ইসিজি মনিটরিং লাগাই দেই। মনিটরে তুমি দেখলা যে পেশেন্টের ভিএফ আছে, ভিএফ থাকলে কি করতে হয়? শক দিতে হয়। সো সিস্টার যে ছিল সে অলরেডি শক দিয়ে দিছে একটা, শক দেওয়ার পরও কাজ করছে না, এখনো ভিএফ দেখাচ্ছে। এখন তুমি কি করবা? পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে, পেশেন্ট ভিএফ এ আছে, একবার শক দিল কাজ করলো না, হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট স্টেপ? হোয়াট ডু থিঙ্ক? এখানে Amiodarone. ওকে, গুড চয়েস, গুড চয়েস। অ্যামিওডারন নট এ ব্যাড চয়েস। সো আমাদের একটা অপশন হলো আমরা অ্যামিওডারন দিতে পারি। আর কি অপশন আছে এখানে যেটা করতে পারি? চেস্ট কম্প্রেশন কি আমরা দিব? শক দেওয়ার পর সিপিআর শুরু করতে হবে যে আমরা কি অ্যামিওডারন ইনজেকশন আগে দিব নাকি সিপিআর আগে দিব? হুইচ ওয়ান ইজ মোর Amiodarone. ভ্যালুয়েবল? ওকে, না সিপিআর অ্যাকচুয়ালি সিপিআর আমরা আগে দিব। ঠিক আছে, ফাইন। সো সিপিআর কোনটা দিব? এই উপরেরটা 30:2 মানে হলো 30টা প্রেসার, 30টা কম্প্রেশন, 2টা ব্রেথ, নাকি আনইন্টারাপ্টেড দিব? কোনটা বেটার? 30:2. 30:2 ইজ বেটার। ওকে, তো এটা একটা অপশন। আমরা ক্যারোটিড পালস, রেডিয়াল পালস চেক করতে পারি। পালস চেক করতে কতক্ষণ লাগে ইউজুয়াল টাইম? 5 সেকেন্ড। 10 সেকেন্ডস, মানে স্ট্যান্ডার্ড টাইম হলো বলে যে 10 সেকেন্ড দেখার জন্য। যাই হোক, 5 সেকেন্ডও তুমি দেখতে পারো, বাট ইউজুয়াল টাইম হলো 10 সেকেন্ড, হুইচ ইজ এ লং টাইম। মানে 10 সেকেন্ড কিন্তু কার্ডিয়াক পেশেন্টের জন্য অনেক লম্বা সময়। আরেকটা অপশন আছে, গিভ অ্যানাদার শক। উড ইউ গিভ অ্যানাদার শক অর ক্যান ইউ গিভ অ্যানাদার শক? এটা অ্যাকচুয়ালি একটা ট্রিকি কোয়েশ্চেন। ডেভিডসনের তোমরা যদি নর্মাল অ্যালগোরিদম দেখো, সেটা দেখে কিন্তু এটা আনসার করতে পারবে না, যেহেতু এমআরসিপি কোয়েশ্চেন। ওরা হলো নাইস গাইডলাইন থেকে এটা দিছে যে যদি একটা পেশেন্টের হসপিটালে ভর্তি অবস্থায়, শিশুতে ভর্তি অবস্থায় শক হয়, মানে ইয়া হয়, কার্ডিয়াক অ্যারেস্ট, এবং সবাই দেখেছে যে একটু আগে পেশেন্ট ভালো ছিল এবং এখন তার হঠাৎ করে ভিএফ ডেভেলপ করেছে, এই অবস্থায় একবার শক দেওয়ার পরে আবার শক দেওয়া যায়। তোমরা যেটা বলেছো যে নেক্সট স্টেপ, লাইক আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আমাদের নেক্সট স্টেপ হবে বিগিন চেস্ট কম্প্রেশনের 30:2। যখন একবার শক দেই, একবার শক দেওয়ার পরে চেস্ট কম্প্রেশন দিতে হয়। আর যেহেতু এখানে পেশেন্ট হসপিটালে ভর্তি এবং সিসিইউতে ভর্তি, অলরেডি সবাই দেখেছে যে তার ভালো ছিল এবং হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এই হিসাব করে আরেকবার শক দেওয়া যাবে। ইভেন তুমি 3বার শক দিতে পারবা। তো এখানে দেখো, witnessed cardiac arrest while on monitor, you can give up to 3 shocks before CPR. শক দেওয়ার পরে কি করতে হবে? শক দেওয়ার পরে যদি পেশেন্ট রিসাসিটেট না হয় তাহলে কিন্তু সাথে সাথে সিপিআর শুরু করতে হবে। ঠিক আছে, এই যে chest compression at a rate of 30:2 would be correct in case of cardiac arrest that are not witnessed and monitored. আবার যাদের ক্ষেত্রে পিএ বা অ্যাসিস্টল আছে তাদের ক্ষেত্রে কি আমরা শক দিব কি দিব না? দিব না। Those are known as non-shockable rhythm. So এটা আমরা জানি যে কার্ডিয়াক অ্যারেস্টের 4টা রিদম আছে। There are 4 rhythms of cardiac arrest. কি কি রিদম আছে বলতো? একটা হলো ভিএফ, একটা হলো পালসলেস ভিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। একটা হলো পিএ, একটা হলো অ্যাসিস্টল। তো কোন দুইটাতে শক দেওয়া যাবে? ভিটি ভিএফ। ভিটি এন্ড ভিএফ এ শক দেওয়া যাবে। সো দোজ আর শকেবল রিদম। আর পিএ, pulseless electrical activity, and asystole, those are non-shockable rhythm. So এগুলাতে অ্যাকচুয়ালি শক দিয়ে কোনো লাভ নাই, অ্যামিডারন দিয়ে লাভ নাই। এখানে যেটা করি, উই ডু সিপিআর প্লাস উই গিভ অ্যাড্রেনালিন। সো এটা আমরা ডেভিডসনে একটু দেখি। সো অ্যাকর্ডিং টু ডেভিডসন, যখন এটা পেশেন্ট কলাপস হয়ে যাবে, whenever the patient collapses, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ, কোনো রেসপন্স নাই, সাইন্স অফ লাইফ আমরা দেখবো,
পেশেন্টের রেসপন্স দেখবো, নো রেসপন্স, রিসাসিটেশন অ্যাক্টিভেট করব এবং সিপিআর শুরু করব অ্যাকর্ডিং টু দিস। এবং সিপিআর শুরু করার পরে আমরা প্যাডস মনিটর এগুলা দিয়ে দিব। কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে যে সিচুয়েশনটা ছিল যে অলরেডি তাকে একবার শক দেওয়া হয়েছে, এবং শক দেওয়ার পরে তার রেসপন্স করে নাই, সো আমি 3বার শক দিতে পারবো। এটা ডেভিডসন এভাবে লেখা নাই, ডেভিডসন একটু বেশি শর্টকাট করে লেখা এটা, বাট এই অ্যালগোরিদম তোমরা জানো। আর অ্যাডভান্স অ্যালগোরিদম হলো যে যদি আমরা সিপিআর দেওয়ার পরে আমরা ডিফিপ করি, তো ডিফিপ করার সময় আমরা খেয়াল করব যে রিদমটা কি আছে। সো রিদম আমরা বললাম অলরেডি 2 ধরনের রিদম আছে, একটা হলো শকেবল, একটা হলো নন শকেবল। সো শকেবল রিদম হলো ভিএফ এন্ড পালসলেস ভিটি, আর নন শকেবল রিদম হলো পিএ আর অ্যাসিস্টল। আমরা বললাম যে পিএ অ্যাসিস্টলের ক্ষেত্রে ট্রিটমেন্ট একটাই, সেটা হলো সিপিআর, আর একটা ট্রিটমেন্ট হলো ইপিনেফ্রিন আর অ্যাট্রোপিন। আর শকেবল রিদমের ক্ষেত্রে আমরা শক দিব আর সিপিআর দিব, এবং সিপিআর রেশিওটা কত? 30:2। যাদের শকেবল রিদম আছে তাদের ক্ষেত্রে আমরা আরেকটা ড্রাগ দিতে পারি, সেটা হলো অ্যামিওডারন। সো এখানে তোমাদের পরীক্ষার জন্য যেটা মনে রাখতে হবে যে কোনটা শকেবল কোনটা নন শকেবল সেটা মনে রাখবা। কোন জায়গায় অ্যামিওডারন দেওয়া হয় সেটা হলো শকেবল রিদমে। সো তোমরা যেটা বললা যে অ্যামিওডারন 300 মিলিগ্রাম আইভি পুশ, দ্যাট ইজ এ ট্রিটমেন্ট ফর শকেবল রিদম। কখন দিবে অ্যামিওডারন? আফটার শক, আফটার সিপিআর, দেন উই গিভ অ্যামিওডারন, নট বিফোর দ্যাট। ঠিক আছে, শক এবং সিপিআর এর পরে আমরা অ্যামিওডারন দিই। এবং পরীক্ষাতে এটাও আসে যে রিভার্সিবল কজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট কি আছে, তো এই জিনিসটা তোমরা আশা করি জানো। 4T and 4H, those are the reversible cause of cardiac arrest. সো এই জিনিসগুলো মুখস্থ করবা। যাই হোক, আমরা দেখি আর একটা দুইটা কোয়েশ্চেন পড়ে আমরা শেষ করে দিব। নাইস কোয়েশ্চেন। একটা পেশেন্ট তোমার কাছে আসলো, শ্বাসকষ্ট হচ্ছে, জেভিপি রেজড, লাংসে ক্র্যাকলস আছে, বিপি ভেরি লো, পালস ইজ র্যাপিড, এবং তার এএফ আছে। তাহলে দিস ইজ, আমরা যদি সামারাইজ করি, দিস পেশেন্ট হ্যাজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ইজ ইট স্টেবল অর আনস্টেবল? এই এএফটা, তার তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ইরেগুলার পালস এবং ইসিজিতে আছে, এটা কি স্টেবল এফ নাকি আনস্টেবল এফ সেটা বলো আমাকে। আনস্টেবল। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? তুমি কি ড্রাগস দিবা নাকি শক দিবা? সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট, ড্রাগস অর শক? ড্রাগস অর শক? Shock. কোনটা তাড়াতাড়ি কাজ করবে? শক। গিভ শক। If the patient is unstable, cardiac patient unstable, give shock. So urgent synchronized DC cardioversion, that is your management. Similar একটা কোয়েশ্চেন তোমার এফসিপিসি আসতে পারে। একটা পেশেন্টে ধরো এসভিটি আছে, সাথে পেশেন্ট ইজ হাইপোটেনসিভ, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? Shock. শক। ভেরি গুড, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট। তো আমরা দেখি, আমরা চাই where is অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, যদিও ম্যানেজমেন্টের মধ্যে মেইন ফোকাস মানে ক্রনিক এফ, অ্যাকিউট এফ নিয়ে আসলে খুব বেশি এখানে ম্যানেজমেন্ট লেখা নাই। তারপর আমরা ভিতরে ঢুকি। সো ম্যানেজমেন্ট কি করতে হবে এখানে লেখা আছে, এটার ভিতরতে আমি যাব না। রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল, এটা তোমরা খুব ভালোভাবে জানো। বাট যদি পেশেন্ট আনস্টেবল থাকে, দেন দ্য ম্যানেজমেন্ট ইজ শক। সো এখানে এসভিটি তে এটা খুব সুন্দর করে দেয়া আছে, where there is severe hemodynamic compromise in SVT, the tachycardia should be terminated by synchronized DC cardioversion. এবং এই ডিসি কার্ডিওভার্সনটা 482 পেজে আছে, আমরা একটু ঘুরে আসি সেখান থেকে। 504। So DC shock, electrical cardioversion which is synchronized
ডিসি শক, ডিরেক্ট কারেন্ট শক। ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট শক, এবং এটা সিনক্রোনাইজ মানে হলো এটা কখন দেওয়া হবে, জাস্ট আফটার আরওএফ। মানে ইসিজি তে আমরা দেখবো আরওএফ টা হলো, সাথে সাথে আমরা শক দিয়ে দিব। সো কাদের ক্ষেত্রে আমরা দিতে পারি, এই ডিসি কার্ডিওভার্সন এএফ এ দিতে পারি, এসভিটি তে দিতে পারি, ইভেন ভিটি তেও দেওয়া যেতে পারে। যদি ভিটি পেশেন্ট স্টেবল হয় তখন আমরা দেই। আর আনস্টেবল ভিটিতে আমরা যেটা দেব সেটাকে কি বলে, আনস্টেবল ভিটি, লাইক পালসলেস ভিটি যদি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন আমরা কি করি, পালসলেস ভিটিতে আমরা যেটা করি সেটাকে বলে ডিফিব্রিলেশন, তাই না? পালসলেস ভিটিতে আমরা করব ডিফিব্রিলেশন। আর যদি স্টেবল ভিটি হয় তখন আমরা ডিসি কার্ডিওভার্সন করতে পারি। এটা কিন্তু ডিফারেন্ট। ডিফিব্রিলেশন আমরা কোথায় করি, ডিফিব্রিলেশন করি ইন ভিএফ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, আর হলো পালসলেস ভেন্ট্রিকুলার অ্যাটাকে। দোজ টু আর দ্য শকেবল রিদম, দ্যাটস ওয়াই আমরা এখানে ডিফিব্রিলেশন করি। One more question and then we will be done for today. গুড কোয়েশ্চেন। একটা পেশেন্ট তোমার কাছে আসলো শর্টনেস অফ ব্রেথ নিয়ে। পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখলা র্যাপিড পালস, ওকে। তানভীর বারবার বলছে কার্ডিয়াক ফিজিও এন্ড ভালভুলার হার্ট ডিজিজ। Man, how can I discuss cardiac physio in this short time? What can I do? Just a second. Let me go to my channel. Let me show you one video of cardiac physio. Where is my cardiac physio? Yes. So, cardiac physio, I have a lecture on cardiac physio. Let me copy that for you. And let me give you this link. Tanvir, watch this. Watch this lecture. This is whole cardiac physio. কয় ঘন্টা? 2 ঘন্টা। So you will be benefited. এখানে সব কিছু আছে। আমাদের আসলে আজকে খুব বেশি সুযোগ হবে না। তো তানভীর পেয়েছো লিংকটা? এই লিংকটা হলো আমার ইউটিউব ভিডিও। সো তুমি এটা দেখলে এখানে পাবে। আমরা ব্যাক করি। একটা পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, র্যাপিড পালস, ব্লাড প্রেশার লো, কোল্ড পেরিফেরি। তাহলে পেশেন্ট কি স্টেবল আর আনস্টেবল? Is the patient unstable? তাহলে একটা আনস্টেবল পেশেন্ট, হার্ট ফেলিয়ারের মতো হয়ে গেছে, কার্ডিওজেনিক শকে আছে পেশেন্ট। ইসিজি করে দেখা গেল যে পেশেন্টের একটা ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ব্রড কমপ্লেক্স ট্যাকি, ইজ ইট ইভেন্ট? ওকে, গুড। সো মেবি ভিটি একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল। ভিটি হতে পারে, ইট ক্যান অলসো বি এসভিটি উইথ অ্যাবারেন্সি। সো এটা একটা আরেকটা ডিফারেন্সিয়াল। সো মেইন ডিফারেন্সিয়াল হলো ভিটি। সো যদি ভিটি হয়, ভিটিতে আমরা কি ড্রাগ দিব? ইনিশিয়াল ম্যানেজমেন্ট, বেস্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট, আনসার দিয়ে দেওয়া ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। কেন আমরা কার্ডিওভার্সন করছি? আনস্টেবল। আর যদি এই কেসটাই বলতো যে দ্য পেশেন্ট হ্যাজ মেকানিক্যালি ভিটি উইথ নো পালস, তখন ট্রিটমেন্ট কি হবে? VT with no pulse, no response. Pulseless VT Shock. So আমরা এটাকে বলবো defibrillation. আর VT with unstable vitals, then we do what? DC shock. VT with
stable virals. Amiodarone. Amiodarone, very good. So drugs, তার মধ্যে একটা drug হলো amiodarone. We can also get other drugs. আর অনেকগুলো drug আছে, amiodarone, lidocaine. But amiodarone হলো common choice, এর একটা kind of like blockbuster drug, যে কোনো জায়গায় দেয়া যায়. So the patient has shock. So DC cardioversion. ওকে, আজকে আমরা এখানে শেষ করে দিই। আমরা চাইলে আর অনেক কিছু পড়তে পারি, অনেক আরো কোয়েশ্চেন আছে, সুন্দর সুন্দর কোয়েশ্চেন আছে এখানে, পড়তে তো ভালোই লাগবে, কিন্তু আমাদের আসলে হাতে খুব বেশি সময় নাই। আমি জাস্ট একটা ছোট্ট সামারি করি। সো আমরা আজকে ডিসকাস করলাম কার্ডিওভাস্কুলার ইম্পর্টেন্ট কিছু কেস। অ্যানাটমি ফিজিওলজি তো আমি একটা লিংক দিয়ে দিলাম, তোমরা থ্যাংক ইউ তানভীর, তোমরা এখান থেকে আমার ভিডিওটা দেখবা। ফিজিওলজির ওখানে কার্ডিয়াক ফিজিও সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা আছে। ইনভেস্টিগেশনস এর মধ্যে আমরা কিছু ইসিজি নিয়ে কিছু কথা বললাম, ট্রপাই নিয়ে কথা বললাম, ইকো নিয়ে কথা বললাম, পিসিআই নিয়ে কথা বললাম, এবং যে এক্সারসাইজ ইসিজি সেটাও কথা বললাম। প্রেজেন্টিং প্রবলেমস এর মধ্যে টিপিক্যাল সিমটমস গুলো আমরা ডিসকাস করলাম। চেস্ট পেইন এর স্পেশালি অ্যানজাইনা ডিসকাস করলাম আমরা প্রলং চেস্ট পেইন মানে এসিএস ডিসকাস করলাম, আমরা শর্টনেস অফ ব্রেথ, হার্ট ফেলিয়ার ডিসকাস করলাম। সিনকপ ডিসকাস করি নাই, টিপিক্যাল কজ অফ সিনকপ ইজ লাইক অ্যাওর্টিক স্টেনোসিস। পালপিটেশন ডিসকাস করলাম, বিভিন্ন অ্যারিথমিয়া আমরা দেখলাম। কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজমেন্ট আমরা কিছু রিভিউ করলাম। হার্ট সাউন্ড আমরা দুই একটা দেখলাম, অ্যাওর্টিক সাউন্ড গুলো স্পেশালি। যদি মাইট্রাল রিগার্জিটেশন হয় তখন সাউন্ড কেমন হবে? ইট উইল বি প্যানসিস্টোলিক মারমার। তারপরে অ্যাওর্টা ডিজিজের মধ্যে আমরা খুব বেশি ঢুকতে পারি নাই। অ্যাওর্টিক ডিজিজের মধ্যে আমি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওর্টিক ডিসেকশন, এটা থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসবে, একটু রিভিউ করবা। হাইপারটেনশন তো অবভিয়াসলি হাই ইয়েল্ড। হার্ট ভালভের মধ্যে রিউমাটিক হার্ট ডিজিজ, মাইট্রাল ভালভ ডিজিজ, অ্যাওর্টিক, এগুলোই বেশি আসে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আমরা রিভিউ করলাম। কনজেনিটাল হার্ট ডিজিজ অত বেশি ইম্পর্টেন্ট না। মায়োকার্ডিয়াম ডিজিজের মধ্যে আমরা মায়োকার্ডিটিস পড়লাম। পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিটিস আমরা রিভিউ করলাম। সো এই জিনিসগুলা তোমরা জাস্ট আমাদের যে আগের পিডিএফ আছে সেখান থেকে রিভিউ করবা। আর এই যে কেস স্টাডি আমরা করলাম, এই কেসের যে পিডিএফটা এটা আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে কেসগুলো আবার রিভিউ করতে পারবা। ফলে তোমাদের যে এসবি এর প্রিপারেশন, এফসিপিএস এর যে এসবি এর প্রিপারেশন, সেটা অনেকখানি তোমাদের ঝালাই হবে। তো এই পিডিএফটা পড়ার সময় তোমরা ডেভিডসনের সাথে ক্রস রেফারেন্স করবা, তোমাদের জন্য অনেক ইজি হবে। তো সবাই ভালো থেকো। ক্লাস ভালো লাগলে আরো ইনশাল্লাহ হয়তো আমি নিব এফসিপিএস এর ক্লাস। আশা করি তোমাদের এফসিপিএস পরীক্ষা ভালো হবে, তোমরা সবাই এফসিপিএস পার্ট 1 পাস করবা। এই শুভেচ্ছা, এই শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।